ওকে, আমার এখানে দেখাচ্ছে রেকর্ডিং শুরু হয়েছে। তোমরা কি টের পাচ্ছ? হ্যাঁ, ওকে, হ্যাঁ, শুনেছি। গুড। সো সবাইকে স্বাগতম বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এ। আজকে হলো জুনের 26 তারিখ 2021 সাল। um, সাজ্জাদ, তুমি কি প্রথমে তোমার ওটা নিয়ে শুরু করতে চাও? হ্যাঁ, মানে অল্প কিছুক্ষণ যদি বলা যায় আর হ্যাঁ, কি। প্লিজ, গো হ্যাঁ। আচ্ছা, আমি প্রশ্নটা বলি। মানে প্রশ্নটা হচ্ছে, আহ, মানে আয়ন ট্র্যাপের যে হার্ডওয়্যারের মানে একটা ওয়ান অফ দা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে, প্রথম হচ্ছে আমার আয়নটাকে ট্র্যাপ করতে হবে বা কোথাও ধরে রাখতে হবে। তো ধরে রাখার একটা টেকনিক হচ্ছে, আমি ত্রিমাত্রিক দিক থেকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেই, তখন হচ্ছে গিয়ে আমার মানে ওটা একটা পয়েন্টে স্থির রাখে। কিন্তু আর্নশো নামে একটা থিওরাম আছে, যেটা বলে যে হচ্ছে এই স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড দিয়ে কাজ হবে না, যেটা হবে আমার আর এফ ফ্রিকোয়েন্সি, যেটা সাইনোসয়েডিয়াল লাগবে। ফলে যেটা হয় যে এনার্জি ওয়েভের একটা পটেনশিয়াল ওয়েল তৈরি হয়, এবং ওই ওয়েলের মধ্যে তখন হচ্ছে আয়নগুলো হচ্ছে ফিক্সড থাকে। তো যখন আমি আয়নগুলো ফিক্সড করে ফেললাম বা ট্র্যাপ করে ফেললাম, তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে আমার কুলিং করে, ওইটার বেশ কিছু প্রসিডিউর আছে। এর মধ্যে একটা প্রসিডিউর হচ্ছে ডপলার কুলিং। তো ডপলার কুলিং এর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, নর্মালি এই আয়ন বা অ্যাটম গুলো হচ্ছে কোনো ফোটন অ্যাবজর্ব করে না। কিন্তু যেটা হয় আসলে সেটা হচ্ছে গিয়ে, যদি ফোটনটা হচ্ছে যেই দিকে যাচ্ছে আর কি, মুভ করতে থাকে এবং অনেকটা রিলেট মানে কি বলে, আচ্ছা, মানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, এই ফোটনটাও যখন অ্যাবজর্ব করে, ও করে কি, যদি বিপরীত দিকে ইমিট করে দেয়, মানে অ্যাটমটা যখন ফোটন অ্যাবজর্ব করে, তখন ও করে কি, বিপরীত দিকে যদি ইমিট করে দেয়, তখন দেখা যায় মোমেন্টামটা বেড়ে যায় আসলে। এখন আমার প্রশ্ন যেটা, মোমেন্টাম যদি মানে মোমেন্টাম কনজারভেশন ল অনুযায়ী যদি মোমেন্টাম যদি বেড়েই যায়, তাহলে হচ্ছে ওটা তো স্পিড আরো বেড়ে যাচ্ছে। তো এটা তো রেস্টলেস না, এটা তো ট্র্যাপড হচ্ছে না, কিন্তু এটাকে আমি বলতেছি ট্র্যাপড হচ্ছে। তারপর এর মধ্যে আবার মানে, কিন্তু আবার আমি ওই ফিক্স জায়গার মধ্যে এটাকে আমি ডিটেক্টও করতেছি। তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু কমেন্ট বা সো ডিসকাশন। আমি আগে তোমাদেরকে একটা 1 সেকেন্ড একটা ভিডিও দেখাই। um, আদিত্য, 1 সেকেন্ড। সো ইউর এন্টার এ উইন্ডো, ওকে, মেবি এন্টার স্ক্রিন দিই, তাহলে আমার তাড়াতাড়ি হবে। সিলেক্ট মিট মিউট, ওকে, হ্যালো। সো তোমরা কি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? একটা ইউটিউব ভিডিও। আচ্ছা, হ্যাঁ। সো দেখো জিনিসটা, আমি স্পিড একটু বাড়িয়ে দিই, তাহলে মনে হয় ব্যাপারটা কুইকলি হবে। ওকে, সো সো দেখো, এটা একটা স্যাডল। হ্যাঁ, এটা একটা মেকানিক্যাল স্যাডল। মেকানিক্যাল স্যাডলের উপর ওরা একটা ইয়ে করছে। এখন দেখো, এটা একটা রোটেটিং স্যাডল। ওকে, সো রোটেটিং স্যাডলে যদি তুমি দাও, দেখো এবার বলটা স্টেবল, রাইট? তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো এটাই আমি দেখাতে চাচ্ছিলাম যে আয়ন ট্র্যাপে ওরা বেসিক্যালি একটা ইলেকট্রনিক পটেনশিয়াল তৈরি করে। সো আমি আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে আয়ন কিউ ট্র্যাপ চিপ, or see image. So yeah, I think this is a good screen. So electric fieldটা of course ওই স্যাডল পয়েন্ট এটা রোটেট করতেছে, মানে কি তারা আসলে ইলেকট্রিক ফিল্ডে পোলারিটি চেঞ্জ করতেছে বলেই তো স্যাডলটা রোটেট করতেছে, তাই না? প্লাসটা হয়ে যাচ্ছে নেগেটিভ, নেগেটিভ হয়ে যাচ্ছে পজিটিভ। সো ওরা যখন রোটেট করতেছে, ইলেকট্রনের পয়েন্ট, সরি, আয়নের পয়েন্ট অফ ভিউ থেকে, আয়নটা তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ট্র্যাপড। আয়নের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে একটা বাটি, পেয়ালার মতো, এবং আয়ন হচ্ছে ঠিক তার লোয়েস্ট পয়েন্টে স্টেবল হিসেবে থাকবে। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, এনার্জি যে ফাংশনটা আছে ও রাইট, নিজেই একদম লোয়েস্ট পয়েন্টে হতে হবে। হ্যাঁ। ইয়া, আমি একটু খুঁজে বের করার চেষ্টা করছি। এনিওয়ে, সো আই থিঙ্ক দিস ইজ প্রবলি সো। এবং এই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই রোটেটিং স্যাডলটা কিন্তু প্রত্যেকটা আয়নের জন্য ইন্ডিভিজুয়াল।
দ্যাটস ওয়াই আমি জানি তোমরা এখন স্ক্রিনে দেখছো না একটা চিপ, আয়ন কিউর চিপটা, অনেকগুলো তার, কারণ প্রত্যেকটা আয়নের জন্য একটা ইন্ডিভিজুয়াল রোটেটিং সেটেল পয়েন্ট ওদেরকে তৈরি করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে এতগুলো তার। আর সবচেয়ে বাইরের যেই কপার, কপার না গোল্ড আমি ভুলে গেছি, ওটা কিন্তু ডিসি কারেন্ট। গোল্ড, গোল্ড, মানে হ্যাঁ ইলেকট্রোডটা মনে হয় গোল্ড। হ্যাঁ, হ্যাঁ তোমার একটা ডিসি ফিল্ড থাকবে, সেই ডিসি ফিল্ডটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, উপরে নিচে নামাতে পারলে তখন তোমার বেস কারেন্টটা, মানে বেস ইলেকট্রনিক পটেনশিয়ালটা চেঞ্জ হবে। আর আর এসি কারেন্ট হচ্ছে চিকন চিকন তারগুলা, ওগুলো দিয়ে তোমার লেটসে এটা মেবি এটা 32 আয়নের ইয়ে, তাহলে তোমার 32টা তোমার ইয়া সেপারেট ইলেকট্রিক্যাল ফিল্ড থাকবে, ঠিক আছে? এবং তার মধ্যে তুমি আয়নগুলোকে তুমি এবার প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেটেল পয়েন্টে এগুলোকে রোটেট করে স্টেবল করে রাখবা। এখন এখানে অনেক রকম ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে তুমি যখন এগুলোকে একটা লাইনে সাজালা, আয়নগুলোর নিজেদের মধ্যে একটা কুলম্ব রিপালশন থাকবে। এটা তো আমরা এগ্রি করি, রাইট? এইচএসসির বই থেকে কুলম্ব বিকর্ষণ, যেহেতু এগুলো আয়ন চার্জিত পদার্থ, কণা, যেহেতু এটুকু সিরিয়ালি আসছে সেই কারণে আসলে হচ্ছে হ্যাঁ। আর কি। তো একটা জিনিস তোমরা দেখো, এই যে এটা হচ্ছে আয়ন, এটা অ্যাকচুয়ালি ছবিটা যখন তোলা ছিল তখন আমি ওখানে ছিলাম। তো তোমরা দেখো জিনিসটা, সেটা হচ্ছে আমরা এই ট্র্যাপটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবে। তো আম, এটাকে বোটাই ট্র্যাপ বলে অনেকে। তো এই ট্র্যাপটা প্রথম দিকে আয়ন কিউ ব্যবহার করতো। তো ট্র্যাপটার মাঝখানে যে কাটা দাগ, সেই কাটা দাগটার মধ্যেই আয়নগুলোকে ট্র্যাপ করা হয়। ওইখানে একটা মানে স্পেস আছে, ফ্রি স্পেস। এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিটা এখানে উপরে একটা পার্পল বা ব্লুইশ লাইন, ওটা ইয়ে করা হয়েছে, ডটেড লাইন, ওটা সুপার ইম্পোজ করা হয়েছে। সো তোমরা ক্যামেরাগুলোতে হচ্ছে এটা আয়নের ছবি, তোমরা দেখো মাঝখানে আয়নগুলো একদম ঘন ঘন হয়ে আছে, রাইট? হ্যাঁ, এবং হ্যাঁ, এবং স্পেসিংটা কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করেছে যত আমরা দুই দিকে কিনারার দিকে যাচ্ছি। এটার কারণটা হচ্ছে কুলম্বের বিকর্ষণ। কারণ সবচাইতে দূরের যে দুই প্রান্তের যে দুইটা আয়ন, তুমি ওদের কথা চিন্তা করো, ওদের কারোরই অন্য পাশ থেকে কোনো কুলম্ব বিকর্ষণ নাই, কারণ তাদের কারোরই সবচেয়ে ডান দিকের যে আয়ন, সেটার ডান দিকে আর কোনো আয়ন নাই যেটা দিয়ে ওকে ভিতরের দিকে ঠেলা দিবে। একইভাবে সবচেয়ে বাম দিকের যে আয়ন, সেটারও কিন্তু আর বাঁয়ে কোনো আয়ন নাই যেটা দিয়ে ওকে ভিতরের দিকে ঠেলা দিবে, যেখানে ওদিকে স্পেসিংটা বেড়ে গেছে। হ্যাঁ। সো তাহলে তুমি এবার চিন্তা করো যে ইভেন যদিও তুমি স্যাডল পয়েন্ট ক্যালকুলেট করছো, এবং স্যাডল পয়েন্ট তো ফ্রম ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ খুবই ইজি, মানে জটিল কিছু না, রাইট? কিন্তু এই স্যাডল পয়েন্ট অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল, এটা কিন্তু স্ট্যাটিক না, সব পয়েন্টে সেম না। সো তোমাকে ওভাবে ক্যালকুলেশন করতে হবে ভোল্টেজ গুলা। এবং নট অনলি দ্যাট, এটা তো গেল হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, তুমি ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তুমি ওখানে কিভাবে তৈরি করছো। নট অনলি দ্যাট, ধরো এরপর তুমি এখানে গেট অ্যাপ্লাই করবা, ধরো একটা সিনট গেট অ্যাপ্লাই করবা, রাইট? তো তোমাকে সিনট গেট তুমি ধরো মোজমার্সানসন গেট দিয়ে করবা অথবা লেজার দিয়ে করবা। তখন লেজার তুমি কিভাবে এইম করতেছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি কত নাম্বার আয়ন তার উপর ডিপেন্ড করতেছে। একদম মাঝখানে হলে তাদের স্পেসিং একরকম, তোমার লেজারের অ্যাঙ্গেল হবে একরকম। সবচেয়ে দূরের গুলোতে স্পেসিং ডিফারেন্ট, কাজে তোমার লেজারের অ্যাঙ্গেল হবে ডিফারেন্ট। ঠিক আছে? ওটা ওটা একটা ইস্যু, ওখানেও একটা ডিফারেন্সিয়াল আছে। আবার যখন তুমি ধরো তুমি তোমার কোয়ান্টাম প্রোগ্রাম চালানো শেষ করলা, এখন তুমি রেজাল্ট জেনারেট করবা। তো তুমি কিভাবে করবা? তুমি ফোটন শাইন করবা। আহ, আহ, যদি স্টেট হাই, কি বলে, লজিক ওয়ান স্টেটে থাকে, ফোটন এমিট করে সে নিচে নেমে আসবে। আর যদি লজিক জিরো স্টেটে থাকে, সে কোনো ফোটন এমিট করবে না, ডার্ক, রাইট? সো এই যে তুমি ফোটন এমিট করবা, সেই লেজারের অ্যাঙ্গেলও কিন্তু দেখো সেম না। মানে সবচেয়ে কোনারটা তো কোনায়, বাট ও কোনার মধ্যে স্পেসিং কিন্তু সেম না। সো ওগুলো কিন্তু সবগুলো ওদেরকে মাথায় রাখতে হয়। আহ, এইসব হাবি যাবি। এইবার আরেকটা জিনিস চিন্তা করো, এক্সকিউজ মি, যার যার নিজের স্যাডল পয়েন্টে ওই পেয়ালার মধ্যে ওটা কিন্তু স্টেবল না, তাই না? কারণ এটা তো বেসিক হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, কখনোই একটা আয়ন 100% স্টেবল হবে না, মিনিমাম আনসার্টেনিটি থাকবেই। ঠিক আছে? নাম্বার ওয়ান। অন টপ অফ দ্যাট, এটা হচ্ছে তোমার, তুমি ভেবে চিন্তা করতে, এটা হচ্ছে স্প্রিং, একটা স্প্রিং, ওকে?
একটা স্প্রিং তো আসলে কখনো স্টেবল থাকে না, হয়তো খালি চোখে তোমার স্প্রিং এর ভাইব্রেশন চোখেও পড়বে না, কিন্তু রিয়েল লাইফে অলওয়েজই কিছু না কিছু ভাইব্রেশন থাকবে, জাস্ট বিকজ অফ মেকানিক্যাল ইমপারফেকশন। ঠিক আছে, কাজে এখানে কিন্তু এগুলো সব থাকবে, এবং আহ, যখন থাকবে তুমি এভাবে চিন্তা করো, প্রত্যেকটা আয়ন নিজস্ব একটা স্পিড আছে, এবং সেই স্পিডে সে ডানে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, আমি সামনে পিছনেটা বাদ দিলাম আপাতত। সো অ্যাকচুয়ালি সামনের পিছনটা বাদ দিয়ে লাভ নাই, সামনের পিছনটা কারণ ডিপেন্ড করে তুমি কোন অ্যাঙ্গেল থেকে লেজার মারছো। সামনে পিছনে ডানে বামে সব দিকে কিন্তু একটা স্পিডে এটা ভাইব্রেট করছে, রাইট? এবং তুমি যখন একটা লেজার শাইন করলা, ওই আয়নটা যদি ওই মুহূর্তে লেজারের দিকে যেতে থাকে, ডপলার এফেক্ট হবে একরকম, কিন্তু ওই সময় যদি তার ভাইব্রেশনটা লেজারের উল্টা দিকে হতে থাকে, ডপলার এফেক্ট হবে অন্যরকম। এই সবগুলো জিনিস ওদেরকে মাথায় রাখতে হয়। সজ্জাদ, আমি জানি না আমি কতটুকু আমি ঠিক ওভাবে স্পেসিফিক হয়তো অ্যান্সার দিই নাই, আমি জাস্ট কিছু হার্ডওয়্যার ইস্যু তোমাদেরকে বললাম আর কি। মানে হ্যাঁ, মানে আপনি যেহেতু মানে ওই যে কি বলে আয়ন গুলো যেহেতু মুভ করার জন্য মনে হয় কুল করতে হয়, এবং কুলিং এর জন্য খুব সম্ভবত একটা রিজিয়ন আছে, আমি যদি এই মুহূর্তে ল্যামডিক রিজিয়ন বা হ্যাঁ, ল্যামডিক ল্যাম্বডিক ফ্রিকোয়েন্সি, প্যারামিটার, হ্যাঁ, ল্যাম্বডিক ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ইয়েস। এক্স্যাক্টলি। তো ওই কন্ডিশনটা মেবি অ্যাপ্লাই করতে হয়। তো মানে এইখানে আমার জানার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফুল জিনিসটাই তো হচ্ছে আমি কি বলে একদম ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে যে এনভায়রনমেন্ট থেকে ডিটাচড করে নিয়ে যে তারপর হচ্ছে বেশ কুলিং এর মধ্যেই করতেছি। কিন্তু আমি ল্যামডিকের কন্ডিশনটা যখন দেখলাম সেটা হচ্ছে আবার বলতেছে বোল্টজম্যান কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি লেস দেন হচ্ছে অপটিক্যাল ফ্রিকোয়েন্সির চেয়ে কম হতে হবে। তার মানে কি আমার যে কুলিং যে কন্ডিশন এর চেয়েও আরো কুলে নিয়ে যাওয়ার পর এই হার্ডওয়্যার ইস্যুগুলো পরে সলভ করা হচ্ছে নাকি? সো তার আগে বলি সোর্সটা কি ইস্যু। হ্যাঁ, ইট ইজ ট্রু যে আমরা ইন প্রিন্সিপাল বলছি এটা এনভায়রনমেন্ট থেকে আলাদা, ইনসুলেট করেছে, হ্যাঁ, আসলে কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। তুমি যে ভ্যাকুয়াম চেম্বারের কথা বললা, টিপিক্যালি ওটা 2 সপ্তাহের মতো, মানে 15 দিনের মতো এটা 200 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় একটা ওভেনে। সো তুমি যদি আয়ন কিউতে ঢুকো বিল্ডিং এ, একদম পিছনের দিকে গ্যারেজের ওদিকে দুইটা বড় বড় ওভেন আছে। তো যখনই ওরা কোনো কি বলে এটাকে ভ্যাকুয়াম চেম্বার অর্ডার করে, উইচ ইজ ভেরি হ্যাভি, ওটাকে ওই ওভেনে 2 সপ্তাহের মতো রাখা হয় 200 ডিগ্রি সেলসিয়াসে। এবং তারপর যখন ঠান্ডা করে ওটাকে ধাপে ধাপে ঠান্ডা করতে হয়, নাহলে তো ক্র্যাক হয়ে যাবে। সো এটা করার কারণটা কি, সাপোজ টাইটানিয়াম বা স্টিল ভ্যাকুয়াম চেম্বার, ওটার ভিতরে অনেক জলীয় বাষ্পের কণা আটকে যায়, এটা জাস্ট ন্যাচারাল ফিজিক্যাল প্রসেস। সো ওগুলো যতটুকু পারা যায় বের করা যায়, কিন্তু এটা 100% কখনোই বের করা সম্ভব না। এর অর্থ হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 সপ্তাহ রাখার পর, সাপোজ এটাকে আমি এখন প্রোডাকশনে নিয়ে আসলাম, যেখানে আমি কোয়ান্টাম কম্পিউটার এটা ফিট করব। ধরো ওখানে ইয়ে চলছে, আম, আহ, আমি এখন আয়ন ট্র্যাপিং করছি, রাইট? এবং ভিতর থেকে আমি ভ্যাকুয়াম করে ফেললাম 10⁻⁻11 টর। স্টিল কিছু থাকবে, তোমার কিছু থাকবে, নন নন ট্রিভিয়াল অ্যামাউন্ট অফ জলীয় বাষ্পের কণা থাকবে, যেটা অ্যাকচুয়ালি তুমি এফেক্টটা বুঝতে পারবা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নট অনলি জলীয় বাষ্পের কণা। সো এটা হচ্ছে, let's say তুমি একটা টাইটানিয়ামের ভ্যাকুয়াম চেম্বারে ব্যবহার করছো, ভেতরের যে সারফেস, সেই সারফেস থেকে টাইটানিয়ামের যেই অ্যাটম, সেটা কিন্তু ইভেপোরেশন চলতেই থাকবে, মানে ইভেপোরেশন তো অলওয়েজই চলে, সেটা কিন্তু চলতে থাকবে। সো যে কারণে একটা, মানে এটাকে আমরা সাপোজ এটাকে আমরা বললাম টাইটেন ইনার সারফেস থেকে উঠে আসা টাইটানিয়ামের ভেপার প্রেশার, হ্যাঁ। সো একটা ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে তুমি হাইয়েস্ট কতটা আয়ন স্টেবল অবস্থায় চেইন মেনটেন করতে পারবা, সেটাতে এই ভেপার প্রেশার কিন্তু এটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লিমিটিং ফ্যাক্টর। তো সাপোজ ওরা 100টা করলো, কেন 10,000 করলো না? কারণ এখানে তো অনেক জায়গা আছে। বিকজ বিকজ অফ দিস ভেপার প্রেশার, এই যে টাইটানিয়ামের অ্যাটমগুলো বের হয়ে আসতেছে সার্ফেস থেকে, এসে ঠাস ঠাস করে ইটারবিয়ামের অ্যাটমগুলোকে হিট করতেছে, ইটারবিয়ামের চেইন ব্রেক হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তুমি একটা লিমিটের উপরে তুমি রাখতে পারো না। ওকে, আমি এখনো তোমার প্রশ্নে যাই নাই। সো আমি আগে বলে দিলাম যে কি কি ঝামেলা হতে পারে। অ্যাকচুয়ালি আরেকটা আছে যেটা নিয়ে আমাদের একটা সময় বহুত সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সো তুমি লেজার শাইন করলা,
ফাইবার থেকে লেজার বের হয়ে ওখানে একটা অপটিক্যাল উইন্ডো আছে, মানে বেসিক্যালি একটা কাচের জানলা আছে, সেটা দিয়ে ঢুকলো, তারপর তুমি ট্র্যাপে ঢুকলো লেজারটা, রাইট? যে ফাইবারের ডগা থেকে আম, কি বলে ভ্যাকুয়াম চেম্বারের যে কাচের জানলা মাঝখানে কিন্তু এটা বাতাস, রাইট? ওখানে ওটা তো ভ্যাকুয়ামের বাইরে, ভ্যাকুয়াম চেম্বার আর ফাইবারের মাঝখানে যে ছোট্ট গ্যাপ, হয়তো কত মিলিমিটার। এখন তুমি চিন্তা করো, উম, ওই ওই ল্যাবে তোমার হিউমিডিটি ফ্লাকচুয়েট করছে। সো যখন ফ্লাকচুয়েট করছে তখন কিন্তু আম, ওই লেজার আর ভ্যাকুয়াম চেম্বারের মাঝখানে যে ফ্রি স্পেস, ওখানে লাইটের ডিসপারশন উঠানামা করবে, এবং সেই উঠানামাটা যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে তোমার লেজারের এইম নষ্ট হয়ে ডানের অ্যাটমে পড়তে গিয়ে বামের অ্যাটমে পড়বে। এবং সেটা, এবং এই স্পেসিং গুলো কিন্তু ইন দ্য অর্ডার অফ ন্যানোমিটার ওই ট্র্যাপের মধ্যে। কাজে তোমার লেজার যদি ন্যানোমিটার ডানে বামে উপরে নিচে ওঠানামা করে তাহলে কিন্তু তোমার গেটের ক্যালকুলেশন ঝামেলা হচ্ছে, রাইট? সো সো দিজ আর রিয়েল ইস্যু, এবং এতটা রিয়েল ইস্যু যে অ্যাকচুয়ালি আয়নকিউর এইচভ্যাক সিস্টেম প্রথম দিকে থার্ড পার্টি ছিল, পরের দিকে আয়নকিউ তাদের এইচভ্যাক সিস্টেম নিজেরাই তৈরি করে নিয়েছে, জাস্ট বিকজ টু হ্যাভ দ্য মোস্ট কন্ট্রোল পসিবল। ঠিক আছে, ওকে, এখন আসি এবার ওটাতে কুলিং এর ক্ষেত্রে। তো নর্মালি ট্র্যাপ ডায়নের ক্ষেত্রে দুই ধরনের কুলিং এর কথা বারবার উঠে আসে, একটা হচ্ছে ডপলার কুলিং, একটা হচ্ছে সিম্প্যাথেটিক কুলিং। সো বেসিক আইডিয়া হচ্ছে এই যে তুমি আহ, মানে তুমি কুলিংটা আসলে কি হচ্ছে আমি তোমাকে বলি। তো এই যে চেইন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইট? তুমি যখন যে কোনো একটা অ্যাটমকে ভাইব্রেট করবা, এটা কিন্তু আসলে গিটারের তারে যেমন স্ট্রিং এর মধ্যে ঢেউটা স্লো মোশনে দেখা যায় ওরকম এটা ঢেউয়ের মতো করে ভাইব্রেশনটা দুই দিকে ছড়িয়ে পড়বে। তো কিভাবে? ট্রান্সভার্স মোড ইয়েস, মেবি এরকম কিছু একটা। ইয়েস, ইয়েস, হ্যাঁ, কারেক্ট। আর জাস্ট আরেকটা কমেন্ট, এইটাই মেবি আইজিং সিমুলেশন বা কিছু একটা বলতেছিল ক্রিসমন্ডো, এটার সাথে কিছু একটা হ্যাঁ, রিলেশন বলতেছিল। ক্লাসিক্যাল মডেল ইউজ করে, হ্যাঁ। মানে তুমি এটাকে ওয়ান ডাইমেনশনাল আইজিং মডেল হিসেবে চিন্তা করতে পারো আর কি। শুনলে নিশ্চয়ই ইসমাম খুশি হয়ে যাওয়ার কথা যে পাইছি এবার। So, হ্যাঁ, এনিওয়ে, না। সো এখন তুমি দেখো জিনিসটা, সো মনে করো ঢেউয়ের মতো করে এটা ছড়িয়ে পড়লো। সো আসলে এটা কিভাবে ছড়ায়? যে কোনো একটা মানে স্ট্রিংকে তুমি যখন ভাইব্রেট করো, এটার অনেকগুলো নর্মাল মোড তৈরি হয়, ঠিক আছে? তো ট্র্যাপ ডাউনের লোকজন যেটা করে, ওই নর্মাল মোডগুলোকে আইডেন্টিফাই করে, এবং এটা টোটালি রিলেটেড টু দ্য নাম্বার অফ আয়ন্স অ্যান্ড আদার ডিটেলস। সো এবং তুমি চাইলে একটা সিঙ্গেল মোডে অপারেট করতে পারো অথবা মাল্টিপল মোডে অপারেট করতে পারো। তুমি চাইলে দুইটা মোডকে এন্ট্যাঙ্গল করতে পারবা, বাকি মোডগুলোকে টোটালি ইগনোর করতে পারবা। ইন প্রিন্সিপাল ম্যাথমেটিক্যালি এটা তো লিনিয়ার সুপারপজিশন, বাট ইন প্র্যাকটিস এটা আসলে কখনোই 100% অ্যাকুরেটলি এগুলো সেপারেট করা যায় না। সো ধরো তুমি ঠিক করলা যে আমি আম, আমি একটা পার্টিকুলার মোড বা একটা বা দুইটা মোড ব্যবহার করে আমি একটা 2 কিউবিট গেট ডিজাইন করবো। So, এখন ধরো তুমি যদি ওটাতে প্রপারলি গেট অ্যাপ্লাই করতে চাও, তোমার আগে ওই আয়নের উপর একটা ফুল কন্ট্রোল থাকতে হবে। ফুল কন্ট্রোল মানে হচ্ছে আয়নটাকে তোমার একটা ভেরি স্টেবল পজিশনে আনতে হবে, নাহলে তো গেটের কোয়ালিটি ভালো হবে না। এর মানে তোমাকে এটাকে গ্রাউন্ড স্টেটে নিয়ে আসতে হবে, লজিক জিরো স্টেটে নিয়ে আসতে হবে যদি তুমি এটাকে কোনো একটা লজিক অ্যাপ্লাই করতে চাও। তো লজিক জিরো স্টেটে আনা মানে কি? ওই আয়নের টেম্পারেচারটাকে কমে আনতে হবে, এটাকে আমরা বলি কুলিং। তো তুমি কুলিং কিভাবে করবা? লেজার দিয়ে বাকি আয়নগুলোতে তুমি এমন সব ফ্রিকোয়েন্সি দিবা যে তোমার টার্গেট আয়ন এই মুহূর্তে যেই যেই মোডে ভাইব্রেট করতেছে তার সাথে একটা নেগেটিভ ফেজ ডিফারেন্স তৈরি হবে বাকি আয়নগুলোর ভাইব্রেশনের কারণে। এবং এবং তুমি যখন দুইটা অপোজিট ফেজ ওয়েভকে ইন্টারফেয়ার করো কি হয়? কাটাকুটি হয়ে যায় ইন্টেন্সিটি। তো ওইভাবে তোমার টার্গেট আয়নটা হয়ে যাবে স্টেবল। এটুকু কি ক্লিয়ার? আমি জানি আমি খুব হাইলে ভাষা বলছি। মানে তুমি বাকি আয়নগুলোর মধ্যে এমন ওয়েভ তৈরি করবা যে তোমার টার্গেট আয়নের কারেন্ট ওয়েভের সাথে একটা নেগেটিভ ফেজ তৈরি হবে, যেখানে টার্গেট আয়নটা স্টেবল হয়ে যাবে, জাস্ট ভেক্টর সাম। বাট এই আমি জিনিসটা কি রাবি ফ্লপিং? রাবি ফ্লপিং হচ্ছে একটা রাবি ফ্লপিং ইজ পার্ট অফ দিস প্রসেস, বাট নাও আমি রাবি ফ্লপিং তো হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটমের অ্যাটম আয়ন,
একটা সিঙ্গেল আয়ন স্পেসিফিক, রাইট? আমি বলছি হোল চেইন, আমি পুরো চেইনটাকে এমন ভাবে নাড়াবো যে তোমার টার্গেট আয়নটা স্টেবল থাকবে, বাকিগুলো নড়লে নড়ুকা, কারণ আমি ওগুলোতে কোনো আচ্ছা, কম্পিউটিং করছি হ্যাঁ না। বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আয়ন কুলিং এর প্রিন্সিপাল। এখন যেহেতু আয়নটা ডানে বামে আমার নিজের একটা স্পিডে নাড়াচাড়া করছে, কাজে তুমি লেজারের ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার সময় তোমাকে ওটা মাথায় রাখতে হবে, ডপলার এফেক্টটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডপলার কুলিং এর আইডিয়াটা। এইটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, মানে মানে আমি বুঝতে পারতেছি, মানে ট্র্যাক করতে পারতেছি কি হচ্ছে। আচ্ছা, ও ইন্টারেস্টিং। সিম্প্যাথেটিক কুলিং ইসের ইয়েতে নাই, শান্তনুর থিসিসে নাই। ও তো অফিসে প্রায় করতো সিম্প্যাথেটিক কুলিং এর আইডিয়াটা। এই যে এটা হচ্ছে এক ধরনের লেজার কুলিং। এটা হচ্ছে বায়ু, তার এই যে চেইনটার যে কুলম ইন্টারাকশন, সেই কুলম ইন্টারাকশন এই যে এখানে লেখা আছে এগুলো। মেইন আইডিয়াটা হচ্ছে এই যে তোমার টার্গেট আয়নের ভাইব্রেশন এনার্জি ট্রান্সফার করে তুমি চেইনের অন্য জায়গায় নিয়ে যাবা। এটা হচ্ছে কুলিং এর বেসিক আইডিয়া। এটুকু কি এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, ওকে, কুল। মানে এই ব্যাপারে আমার মানে লাস্ট 2টা প্রশ্ন আসলে। মানে আমি যতটুকু দেখলাম আয়ন কিউ বা খুব সম্ভবত সিমোস টেকনোলজি, যেমন যে ইলেকট্রোড ওগুলো নিয়ে আসার পর মানে আমি মানে একটু ভাবতেছি এটার স্কেলিংটা কিভাবে করবে আসলে, কারণ খুব সম্ভবত অ্যাটমোস 32 কিউবিটের পর এগুলোকে আয়নটাকে কিভাবে সাজাবে, যেমন যদি 40টা বা 50টা আরো যদি বেশি কিউবিট চাই তখন কি আরো সাইজ, চিপের সাইজ কি আরো বড় হবে নাকি, এমন একটা ব্যাপার। আর আচ্ছা, আরেকটা, আচ্ছা আমি কি পরে করবো, ঠিক আছে আপনি বলেন আমি তারপর না না, বলো বলো, পরে তুমি বলো। প্রশ্নটা। আচ্ছা মানে আর লাস্ট যেই প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে আচ্ছা মানে এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে আমি যে গেট গুলো যে বানাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে খুব সম্ভবত আমি যতটুকু দেখলাম সব হচ্ছে গিয়ে সি নোড গেট বা এইচ গেট এগুলোর উপর বেশি ফোকাস। আমি যদি যেমন ইসের মতো আইবিএম এর মতো আরো যেমন অ্যাজ ড্যাগার বা হচ্ছে এই টাইপের আরো বা জটিল যেমন বা ট্যাপলি বা ফ্যাটকিন এই টাইপের যদি ইমপ্লাই করতে চাই, সেটার লিমিটেশনস কি থাকে বা ব্যাপারগুলো কিরকম হয় আসলে। ওকে, ঠিক আছে, আমি একটা একটা অ্যাড্রেস করি। সো প্রথমে স্কেলিং এর ব্যাপারটাতে আসি। ধরো আয়ন কিউর এখন একটা ইসে আছে, সে 32 একটা ট্র্যাপ আয়ন আছে যেটাতে 32টা কিউবিট ওরা হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, এখন ধরো এরকম দুইটা ট্র্যাপ আয়ন আছে, একটাতে একটাতে ওরা 32 হ্যান্ডেল করতে পারে আর একটাতে 32 হ্যান্ডেল করতে পারে। তাহলে কোশ্চেন হচ্ছে, আমরা যদি এই দুটাকে কানেক্ট করতে পারি তাহলে তো আমরা বলতে পারি যে আমরা সিস্টেমটাকে স্কেল আপ করলাম। এটুকু কি এগ্রি করো? সিরিয়াসলি সরি, মানে আসলে এটা করা যায়, দুইটা চিপ আমি কানেক্ট করে দিয়ে 64 বানায় ফেললাম এরকম। হ্যাঁ, মানে আমি ওইটাতেই যাচ্ছি, মানে বাট এটা তো এগ্রি করো যে আমরা যদি এটা করতে পারি কানেক্ট, তাহলে তো আমরা দাবি করব যে আমরা হ্যাঁ, স্কেল আপ করেছি, রাইট? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন তুমি কিভাবে দুইটা চেইন ইয়া করবা, কানেক্ট করবা? কোনো দেখি দেখি কার কি ওয়াইল্ড বা র্যান্ডম আইডিয়া আছে, দেখি বলো। আমি কি ব্যাপারটা এরকম করব যে একটাই সিমুলেশন চালাবো আর আরেকটা হচ্ছে প্যারালাল সিমুলেশন, না সেটা কেমনে হয়, তাহলে তো দুটো আলাদা চিপ হয়ে গেল, একসাথে কেমনে হলো আসলে মানে আসলে বলতে তোমার চাচ্ছি। ধরো আমি একটাকে বললাম চেইন এ আর একটাকে বললাম চেইন বি, ঠিক আছে? আর তোমার কিন্তু মানে চেইন এর একটা আয়নের, যে কোনো আয়নের সাথে চেইন বি এর যে কোনো আয়ন ইয়ে করতে পারতে হবে, এন্টেঙ্গল করতে পারতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সো এটা কিভাবে করবো, দেখি 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 আজকে কার কল্পনা শক্তির। আচ্ছা ব্যাপারটা যদি আমি এভাবে চিন্তা করি যে আমি একটা পানির ঢেউ, দুই পাশে দুটো আলাদা পানির ঢেউ, আমি এক পাশে ঢেউ তৈরি করছি আরেক পাশে ঢেউ তৈরি করছি, কিছুক্ষণ পর দুইটা একসাথে হয়ে গেছে, হইতেই তো পারে, যেমন ফ্রিকোয়েন্সি দুটা ম্যাচ করে যায় এরকম কিছু,
দুইটা আলাদাই, কিন্তু হুম। মানে যেমন আমরা ছোটবেলায় পড়ছি না যে দুইটা আলাদা পেন্ডুলামের মধ্যে দুইটা তার দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আমি ঝুলাই দিছি, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে দুইটা একই ফ্রিকোয়েন্সিতে ঝুলতেছে, অনেকটা অনুনাদের মতো বা এরকম কিছু একটা, এরকম কিছু হ্যাঁ, নাকি? কারণ ওই দুটা সামহাও কানেক্টেড ছিল, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। ওকে। সো তাহলে এবার আমি একটা বলি, এটা ডেফিনেটলি আমার আইডিয়া না, বাট আমি বলি একটা, দেখো যে এটা ইনটুইটিভ মনে হয় কিনা। ওকে, সো লেটস সে দুইটা ট্র্যাক পাশাপাশি আছে। হ্যাঁ, সো আমি খালি চেইন এ, মানে ট্র্যাপ এর মধ্যে যে চেইন, সেটাকে আমি বললাম চেইন এ, আর সেটা বাম দিকে। আর ট্র্যাপ বি এর মধ্যে যে চেইন, সেটাকে বললাম চেইন বি, সেটা ডান দিকে। সো চেইন এর যেটা সবচেয়ে ডান দিকের চেইন এর মধ্যে সবগুলো আয়ন তো একটার সাথে এন্টাঙ্গল, সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবং চেইন বি এর মধ্যে ইন্টারনালি প্রত্যেকটা আয়ন একটা আরেকটার সাথে এন্টাঙ্গল, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আম, এই মানে চেইন এর সবচেয়ে ডান দিকের যে আয়ন আর চেইন বি এর সবচেয়ে বাম দিকের যে আয়ন, এই দুইটার মধ্যে কিভাবে আমরা কানেক্ট করব? হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল কোয়েশ্চেন। হাউ অ্যাবাউট দিস? হ্যাঁ হ্যাঁ, হাউ অ্যাবাউট দিস? আমি যেটা করলাম সেটা হচ্ছে, ধরো চেইন এ কে আমি যখন শাইন করলাম, তারপর যখন সে লজিক ওয়ান থেকে চেইন এর যেটা সবচেয়ে ডান দিকের অ্যাটম, সেটাতে আমি লেজার শাইন করলাম, সেটা লজিক ওয়ান থেকে লজিক জিরোতে নেমে আসলো, কাজে একটা ফোটন এমিট করলো, রাইট? হ্যাঁ আচ্ছা, আবার চেইন বি এর যেটা সবচেয়ে বাম দিকের অ্যাটম, সেটাতে আমি লেজার শাইন করলাম, লজিক ওয়ান থেকে লজিক জিরোতে নেমে আসলো, একটা ফোটন এমিট করলো, রাইট? হ্যাঁ। সো এই দুইটা ফোটনকে যদি আমি জয়েন্ট ডিটেকশনে নিয়ে আসতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে এই দুইটার মধ্যে একটা এন্টেঙ্গলমেন্ট তৈরি করা যায়। এটা হচ্ছে কোয়ান্টাম ফটোনিক্স এর ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, মানে যেহেতু দুইটা ডিফারেন্ট ফোটন ইমিট করতেছে এবং দুইটা ডিফারেন্ট অ্যাটম ফোটন ইমিট করতেছে, এবং ওই দুইটা অ্যাটম ইমিটেড যে ফোটনটা আছে সেটা আমি একটা সিঙ্গেল ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করব, প্ল্যানটা এরকম, রাইট? রাইট, রাইট। সো এখন ধরো আমি যে দুইটা ফোটন শাইন করলাম, ওই দুইটা আমি এসপিডিসি সোর্স থেকে নিলাম, স্পন্টেনিয়াস প্যারামেট্রিক ডাউন কনভার্সন সোর্স থেকে নিলাম। আমি 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 যে বললাম আমি লেজার শাইন করবো, আমি তো আসলে ফোটন পাঠাচ্ছি। সেই ফোটনগুলো যদি আমি এসপিডিসি সোর্স থেকে নিই, দে আর অলরেডি এন্ট্যাঙ্গলড, রাইট? হ্যাঁ, এর সোর্সটা এন্ট্যাঙ্গলড, হ্যাঁ এটা হ্যাঁ, আমি জানি। তো এই দুইটা যদি আমি ওই দুইটা অ্যাটমে শাইন করি, তাহলে ওই দুইটার মধ্যে, ওই দুইটা চেইনের, ওই দুইটা অ্যাটমের মধ্যে whatever logic whatever logic state they are in, and whatever logic they transform into, they are going to be entangled because the source photons are going to be entangled. এটুকু কি এগ্রি করো? মানে হ্যাঁ, আমি ইনটিউটিভলি এগ্রি করতেছি এই মুহূর্তে, আচ্ছা। বাট আমার মনে হয় আপনি যদি মানে এইটার যে একটু বললেন যে কোয়ান্টাম ফোটনিক্স অনুযায়ী, মানে আমি ঠিক কেস করতে পারতেছি না ডিটেকশনের ও, কোন পার্টটার কারণে এটা হচ্ছে এগ্রি, মানে এন্ট্যাঙ্গেলড হবে আসলে জয়েন্ট এটা আমি। ডিটেকশন। আমার কাছে ইয়াহুয়া শিয়ের বইটা আছে কোয়ান্টাম ফটোনিক্স এর। বেসিক্যালি ওরা যেটা করে সেটা হচ্ছে জয়েন্ট ডিটেকশনের ক্ষেত্রে ওরা ওই গ্রিন ফাংশন দিয়ে জিনিসটা সলভ করে দেখায় যে কোরিলেশন আছে একটা, এরকম দেখায় আর কি ওরা। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আমি মনে হয় এখন বুঝতে পারছি, কারণ হ্যাঁ, মানে আচ্ছা তুমি প্রবাবিলিটির একটা ক্যালকুলেট করে, প্রবাবিলিটি আচ্ছা ঠিক আছে প্রবাবিলিটি দিয়ে বুঝলাম। ওরা যেটা করে সেটা হচ্ছে, সাপোজ তোমার সোর্স ইলেকট্রন হচ্ছে এসপিডিসি সোর্স, সিম্পল স্পন্টেনিয়াস প্যারামেট্রিক ডাউন কনভার্সন সোর্স। কাজে ওখান থেকে যখন এক জোড়া ফোটন বের হবে, তারা অলরেডি এন্টাঙ্গল, গ্যারান্টিড বাই কোয়ান্টাম মেকানিক্স। সেই দুইটা গিয়ে দুই চেইনের দুইটা ইন্ডিভিজুয়াল অ্যাটমকে হিট করলো, তাদের যখন স্টেট চেঞ্জ হলো, সেই দুইটা স্টেট চেঞ্জ হয়ে নতুন স্টেট দুটা কিন্তু এন্টাঙ্গল হয়ে যাবে। এবং দিস কোরিলেশন ইজ গ্যারান্টেড বাই কোয়ান্টাম অপটিক্স।
ঠিক আছে? I mean, বুঝতে আমরা কিন্তু ওগুলোর উপরও কোনো একটা মিটিং খরচ করতে পারি এই কোরিলেশন গুলোর উপরে, হয়তো আজকের জন্য টাইম কম, বাট সো আমি সরি তোর সুইচ পামের টাইম খেয়ে ফেলতেছি, তাড়াতাড়ি র্যাপ আপ করা উচিত। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে। সো তার মানে কি আমরা এখন বেসিক্যালি 64টা একটা, যদিও একটু ফিজিক্যালি দে আর নট নেক্সট টু ইচ আদার, কিন্তু বিকজ অফ এন্টেঙ্গলমেন্ট আমরা কিন্তু এখন একটা 64 আয়নের চেইন পেয়ে গেলাম। দে আর অল এন্টেঙ্গলড, ঠিক আছে? হ্যাঁ, সো 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 দ্যাটস ওয়ান ওয়ে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, কোথায় যেন যাই, এ উইন্ডো, আমি একটা পেপার, এনপিজে কিউআই এর একটা পেপার আমার স্ক্রিনে এনেছি। ক্যান জুংশন আর ক্রিস, আমার এক্স কলিগ সবগুলা। ক্যানকে তো হ্যাঁ, আমি তুমি এটা চিনো, সকালে সরি, পড়তেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, আমি So, ক্যানকে চিনি, জনসন কিংকেও চিনি। হ্যাঁ, তো ওদের রাইট। এই ব্যাপারটা আমি সকালে পড়তেছিলাম। সো আমি ইমেজটাকে দেখে ব্লো আপ করতে পারি কিনা, ঠিক আছে? এগুলো হচ্ছে সো সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি ডি, রাইট? আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা ওকে, বললাম ওকে, ওকে, হ্যাঁ, আপনি যা বলেন সেটাই। হ্যাঁ, সেটা মানে হচ্ছে বাম ডি, পাশেরটা আর ডান পাশেরটা, সরি, ডান রাইট, আর বাম দুইটা মিলে স্প্লিটারে নিয়ে যে ডিটেক্ট করতেছে। ওকে, হ্যাঁ। রাইট, জয়েন্ট ডিটেকশন, ইয়েস। সো এখন দেখো, তুমি চিন্তা করো, এইভাবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা চেনের দুই মাথার অ্যাটম গুলোকে কানেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? এটা সেই এক্সটেন্ডেড ইয়েটাকে হচ্ছে এই ই, মানে ইমেজ ই, যেটা এটা হচ্ছে বেসিক্যালি ওইটার এন বাই এন স্কেলড আপ ভার্সন। এটাই জংশন কিম আর ক্রিস মনরো কত 10 বছর না 12 বছর আগে প্রস্তাব করেছিল। এটাকে বলা হয় মিউজিক আর্কিটেকচার বলে, এটাকে MUSIQ, ঠিক আছে? হুম। এবং IonQ এটাই করার প্ল্যান করছে, ঠিক আছে? হানি ওয়েলেরটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ওদের গত বছর কি জানো, হ্যাঁ, বলো। না ওই যে গত বছর ওরা কি যেন একটা ই নিয়ে খুব ঝামেলা পাকালো না, খুব হাইপ তৈরি করলো পরে। আচ্ছা, এইটাই হচ্ছে ওদের স্কেলিং আপের প্ল্যান। হ্যাঁ, এরকম ওরা কি যেন এরকম একটা বললো। আর এই যে মাঝখানে একটা সুইচ দেখছো না? হ্যাঁ, নন অপটিক্যাল, হ্যাঁ, কি যেন এন সো বাই এন অপটিক্যাল ক্রস হ্যাঁ, কানেক্ট সুইচ। সো হ্যাঁ। জংশন হচ্ছে অপটিক্যাল সুইচে ওয়ার্ল্ডের 1 নম্বর এক্সপার্ট বেসিক্যালি। সো দিস ইজ হিজ এক্সপার্টাইজ। বেল ল্যাবে থাকতে সে ওই সময়কার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অপটিক্যাল সুইচটা বানাইছিল, ঠিক আছে? তো আচ্ছা ভাইয়া, ইটস অবশ্যই এটা বেল ল্যাবস, যেহেতু লাইক নোকিয়া বেল ল্যাবস, তাই না? দ্য সেম এখন ওয়ান, রাইট? নোকিয়া, মানে তখন তো হচ্ছে ওই সময়টা আচ্ছা, হচ্ছে জাফরসারা যখন ছিল ওই সময়কার বেল ল্যাব একটু কানেক্টেড ছিল সব, এখন তো আবার ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আচ্ছা নোকিয়া বেল ভাইয়া, ল্যাব, হ্যাঁ, এখন নোকিয়া আচ্ছা বেল ল্যাব। এখনো, আচ্ছা নোকিয়া বেল ল্যাবে জুলফিকার সাইদকে চিনো? সে 2017-তে মানে এডিসন অ্যাওয়ার্ড পেয়েছিল, এডিসন প্যাটেন্ট অ্যাওয়ার্ড। আমার মনে হয় না, আমার কাছে বাংলাদেশি, মানে বাংলাদেশি। বাংলাদেশে তো অনেকে আছে, এই যেমন শোয়েব উনি রিটায়ার্ড সাস। কারেন্টলি, রিটায়ার্ড কারেন্টলি। তাহলে অনেক সিনিয়র, আমি চিনব না অফকোর্স। উনি প্রবাবলি, হ্যাঁ, কিসের জন্য পেয়েছিল আই গেস। আমি কি লিংক পাঠাবো ইফ ইটস ওকে? শিওর, শিওর, শিওর। আচ্ছা, যেমন শাহজাল ভার্সিটির টিচার ছিল না শোয়েব, আবু শোয়েব, সে বেল ল্যাবে অনেকবার ইন্টার্নশিপ করেছে। এখন সে অবশ্য 3M এ চলে গেছে, কিন্তু মাত্র পিএইচডি শেষ করে। কিন্তু এর আগে সে বেসিক্যালি বেল ল্যাবে প্রত্যেক সামার কাটাতো আর কি। আর হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে ডিও, সেও বেল ল্যাবে আছে এখন, সে হ্যাঁ, সে বুয়েটে হলো পড়ে। তেলিক, কিসে জানি পেয়েছে। হ্যাঁ, আমি লিঙ্কটা পাঠিয়েছি, হলো 37th এডিশন প্যাটেন্ট অ্যাওয়ার্ড যেটা ছিল, হ্যাঁ, সেখানে, হ্যাঁ, কোনটাতে পেয়েছে? ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ, হ্যাঁ, টেলিকমিউনিকেশনস এন্ড নোকিয়া বেল ল্যাবস। হ্যাঁ, ওরা টেলিকম নিয়ে প্রচুর কাজ করে। ডেনিস ইনফ্যাক্ট, মর্গান আর আলফ হ্যাঁ, নিউজ দ্যাট এর সাথে, জি। রাইট, রাইট, রাইট। জাফর স্যারেরও কিছু কাজ কিন্তু হচ্ছে অপটিক্যাল সুইচ রিলেটেড বেল ল্যাবে থাকতে, যদিও আমার, হ্যাঁ, আমার আন্ডারগ্রেডের থিসিসটাও ছিল অপটিক্যাল তুমি তো সুইচ জাফর নিয়ে। স্যারের সাথে করেছো। এবং ওনার সম্ভবত একটু ডাইভার্স টাইপের, মানে ওনার কিছু অপটিক্যাল সুইচের কাজ হচ্ছে কমিউনিকেশন রিলেটেড, আবার কিছু হচ্ছে মনে হয় সুপার কম্পিউটারের যে ইন্টারফেস গুলো অপটিক্যাল ইন্টারকানেক্ট দিয়ে বানায় সেটা রিলেটেড বোধ হয় ওনার কিছু অপটিক্যাল কাজ আছে।
আমি এখন ভুলে গেছি। এনিওয়ে, আচ্ছা, সো এটা তো গেলো একটা। আরেকটা জিনিস তুমি চিন্তা করো, এই যে বি, ফিগার বি, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এটা আসলে কি? এটা হচ্ছে অনেক, মানে তোমার মনে আছে এক্সকিউজ মি, আইএনকিউর সেই বো টাই ট্র্যাপে মাত্র মাঝখানে একটা খাঁজ ছিল, ওই খাঁজের মধ্যে করতো। ভাই অ্যাকচুয়ালি আরেকবার একটু আমি রিপিট করেন। এক সেকেন্ড, আমি এটা হচ্ছে বেটার ইয়ে আছে, রেস ট্র্যাক আয়ন ট্র্যাপ দেই। এটা বানিয়েছে হচ্ছে আমার এক্স কলিগ জেসন আমিনি। এই যে এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে বেসিক্যালি, এটাকে এটাকে সবাই বলে হচ্ছে রেস ট্র্যাক চিপ। তো এখানে আসলে একটা রেস ট্র্যাকের মতো রাউন্ড, এবং আয়নগুলো সার্কেল করে করে ঘুরানো যাবে তুমি যদি ভোল্টেজ চেঞ্জ করো। আয়ন ডানে বামে মুভ করতে পারবে আয়নগুলা, ঠিক আছে? এবং হানিওয়েল কিন্তু অ্যাকচুয়ালি সেটারই একটা সীমিত পরিসরের ভার্সন বলে আর কি আয়ন ট্র্যাপ। দেখাই তোমাকে, তুমি যদি দেখো ইমেজে গিয়ে, তোমরা আয়ন কিউতে দেখেছো তোমার একটা খাঁজ, হানিওয়েলে দেখো দুইটা খাঁজ, রাইট? দেখতে পাচ্ছ বোটায়? আচ্ছা, হ্যাঁ উপরে একটা নিচে একটা নাকি, উপরে হ্যাঁ একটা নিচে একটা। রাইট। কেন? ধরো আয়ন কিউতে যদি তুমি ধরো, আয়ন কিউর ওই চেনে 32টা আয়ন আছে। ধরো তুমি আয়ন 3 আর আয়ন 17 এর মধ্যে একটা সিনট গেট অ্যাপ্লাই করবা, কিন্তু তুমি যখন লেজার মারবা, লেজার তো বাকিগুলোকে এফেক্ট করতে পারে, পারে না? কারণ এটা তো, হ্যাঁ লেজার তো পারে একটা বিম, হ্যাঁ। ওয়েব ফ্রন্ট। কিন্তু হানিওয়েল যেটা করবে সেটা হচ্ছে, ধরো তুমি কিছু আয়নে কাজ করবা, বাকি আয়নে কাজ করবা না, ওরা বাকি আয়নগুলোকে সেকেন্ড ট্র্যাপে নিয়ে আসবে, সেকেন্ড খাজে নিয়ে আসবে। লেজার তো আর ওখানে যাচ্ছে না, কাজে ওগুলো করাপ্টেড হয়ে যাচ্ছে না, কাজে তোমার নয়েজ কম হচ্ছে তোমার কোয়ান্টাম অপারেশনে, ঠিক আছে? সো ও, হানিওয়েলের স্ট্র্যাটেজি হচ্ছে একটা এরকম বিশাল ইয়ে করে ফেলবে, চিপ বানাবে যেখানে অনেক জায়গায় অনেক জোন আছে, এক এক জোনে এক এক ধরনের আয়নকে ওরা জমায় রাখবে, যখন যেখানে দরকার সেখানে লেজারটাকে এম করে শাইন করবে। তুমি দেখো, এই যে কিছু আয়ন হচ্ছে মুভিং, এই ব্লু নীল রঙের যে বল, এগুলো হচ্ছে মুভিং, দেখো এক জোন থেকে আরেক জোনে যাচ্ছে, তাই না? হুম। সো এই আর কি কাহিনী, মানে সো এটা হচ্ছে হানিওয়েলের স্কেলিং এর টার্গেট। চিপটা বড় করবে, বড় করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করবে। আর আয়ন কিউটা হচ্ছে চিপ বড় করবে না, এগুলোকে যে কানেক্ট করবে। এগুলো হচ্ছে স্কেলেবিলিটির বিভিন্ন আইডিয়া আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? না এই মুহূর্তে নাই, ফার্দার কোশ্চেন থাকলে আমি ডিসপ্লে করবো। না এই মুহূর্তে আমার কোনো প্রশ্ন নেই আর কি। মানে ফার্দার ডিসকাশন আমি একটু পড়াশোনা করে ডিসকর্ডে করবো আর ওকে, কি। হুম, গ্রেট গ্রেট, এটা খুবই ভালো একটা ডিসকাশন হলো। আমাদের কিছু একটা রেকর্ড থেকে গেল আইনকে নিয়ে লম্বা চড়া ডিসকাশনে। খুব মানে এইটা মানে আইনকু নিয়ে বেশ কয়েকদিন যাবত ঘাটাঘাটির কারণ হচ্ছে কোয়ান্টাম ইউনিভার্সাল এডুকেশন নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওরা খুব সম্ভবত স্টুডেন্টদের শিখায়, তো ওইখানে একটা আলবার্তো ওখানে কাজ করে। তো ও আমার বললো তুমি যদি একটু ফটোনিক্স এর কিছু বেসিক আছে, তুমি এক কাজ করো, তুমি একটা টক দাও আয়ন টক নিয়ে, আমরা স্পিকার পাচ্ছি না। তার বললো যে আমি তো কিছুই জানি না, আমি কেমন টক দিব। পরে বললো যে এখানে সবাই আমরা স্টুডেন্ট, আমরা ডিসকাশন করি মান্থলি, এই মাসে আমরা কাউকে পাচ্ছি না, তো তুমি যা ডিসকাশন করতে পারো। ঠিক আছে আমি করবো কয়েকদিন পর। আমি এইটার কারণ হচ্ছে একটু ওভারঅল ঘাটাঘাটি করা আর কি। That's it. হ্যাঁ, না, এটা মানে মানে ট্র্যাপ ডান নিয়ে যদি তুমি পড়াশোনা করো, তাহলে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে, এখানে তো সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কিউবিটগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল অ্যাটম, রাইট? এটা তো ফেব্রিকেটেড না। সো ফিজিক্সটা অনেক বেশি সিম্পল এবং ট্রেসেবল, মানে
সেই ফার্স্ট প্রিন্সিপাল, সেই সিম্পল হারমোনিক অসিলেটর থেকে শুরু করলো, আস্তে আস্তে হ্যামিল্টনিয়ানটা এক্সপ্যান্ড করলো। মানে পুরো জিনিসটা তুমি অ্যাকচুয়ালি চোখের সামনে দেখতে পারবা যে ওকে এইভাবে পুরো জিনিসটা ডিজাইন করা হচ্ছে, যেহেতু সিস্টেম ইন্ডিভিজুয়াল কিউবিটের সিস্টেমটা খুবই সিম্পল। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই ক্রিসের টকটা দেখে আমি বুঝলাম যে এটা মানে ও যদিও থিওরি, ও মেবি থিওরির লোক না, ও বলতেছিল যে আমি থিওরির লোক না, বলে আমি মানে চিপ নিয়ে বেশি কথা বলবো, আমি হ্যামিল্টনিয়ান নিয়ে বেশি কথা বলবো। তো ও রাইট। হচ্ছে অল্প একটুখানি হ্যামিল্টনিয়ানটা দেখালো আসলে কেমনে কি হচ্ছে, ব্লু হ্যাঁ, সেগমেন্ট কেমনে এগুলো হচ্ছে। খুবই খুবই ইন্টারেস্টিং, কিন্তু খুবই এডুকেশনাল। হ্যাঁ, কুল। আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এটা নিয়ে নেই, কিন্তু মানে আমি একটু মানে আমাদের থিওরির দিকে একটুখানি ফিরে যাই যদি কিছু কারণ না আপত্তি থাকে। শিওর শিওর শিওর। আমরা বেসিক্যালি চাইছিলাম যে আমি আপনাকে যে প্রশ্নটা করলাম যে ওই হাউ ডু ইউ লাইক জিওডিসিক্স দিয়ে কি করে হাউ ডু ইউ ফাইন্ড পারফেক্ট আনসার্স, তো ওটার জন্য বেসিক্যালি আই হ্যাভ প্রপোজ দ্য প্রজেক্ট ইন কিউ ইন্টার্ন, যেটা হচ্ছে কিউ ওয়ার্ল্ড এর একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। তো ওখানে আজকেই আমাকে আমার অ্যাডাম গ্লাস আর জলটন জিম্বোরাসের একটা প্রজেক্টের জন্য ইন্টারভিউ করা হলো। তো আমি পাইনি, আমাকে ইন্টারভিউ করা হয়েছিল, আমার অ্যাপ্লিকেশন ছাঁটাই হওয়ার পর আমাকে ইন্টারভিউ দেখা হয়েছিল, তবে বললো যে না উই ক্যান টেক ইউ বিকজ অনেকজন অ্যাপ্লাই করেছে, বাট এন্ড দেয়ার মাচ বেটার পিপল দ্যান। তো আই That's ওয়াজ okay. ভেরি কুল উইথ দ্যাট। বাট No big deal. যেটা জোলটন যেটা বললেন যে আই হ্যাড proposed a problem over in Q intern, so which is basically আমি আপনাকে প্রবলেম স্টেটমেন্টটা আমি একটু পড়ে শোনাই, just one second. Okay, so basically it's ansatz design and search space formalism for QAOA in continuous variables. In this project, I would like to look at the QAOA continuous space. As we know, if we were to employ a known variational algorithm in a continuous space, the search space is expanded exponentially, thereby making it very difficult for the algorithm to converge to a point in the search space. Considering a recent developments in ansatz design, I would like to study I study the design of the efficient ansatz in CVQAA and come up with a mathematical formalism of the subspace of CVQAA and see the effect of the ansatz therein. নাও ওয়েন আই ওয়াজ মানে আপনার যে মানে এটা কবে আমার ঠিক মনে ছিল না, মানে আপনি বলেছিলেন এই যে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে কাজটা, বাট দ্যাট স্টাক টু মি ফ্রম দেন। আমি বেশ পড়াশোনা করলাম ওটা নিয়ে, কেলার স্পেসেস নিয়ে পড়লাম, তারপরে সিম্প্লেক্টিক জিওমেট্রি যেটা কেলার স্পেসেস এক্সিবিট করে, তার কমপ্লেক্স নেচারটা কিরকম ভাবে ইয়ে করে, তার কিরকম ডুয়াল নেচারটা কিরকম, ভেক্টরস গুলো প্রত্যেকটা ভেক্টরের ডুয়াল নিচ্ছে করে নিয়ে সিম্প্লেক্টিক স্পেসটাকে যেটা স্প্যান করাচ্ছে, সেই জিনিসটা আমি করলাম। তো আমি দেখলাম যে দিস ইজ আ ভেরি নাইস ওয়ে আউট, যে হাউ ডু ইউ formalize a search space. This is applicable for both the discrete QAOA as well as continuous QAOA, and thereby this problem. So Zoltan said that this is a very nice project, and I'm totally in on this. মানে আমি তোমার জন্য অন্য একটা প্রজেক্ট খুলে দিচ্ছি যাতে so that we can work on this. So which is nice. So but that's the problem. I really want to be able to do more on this and read more on how do you define this search space, or if you can absolutely. হ্যালো। ওকে, হ্যাঁ এখন শুধু হঠাৎ করে কথা ইয়ে হয়ে গেছিল। সো ফার্স্ট অফ অল মানে আমি আসলে একটা জিনিস ক্লিয়ার না, আমার ক্লিয়ার হয় না যে ডিসক্রিট কিউএওএ আর কন্টিনিউয়াস ভেরিয়েবল কিউএওএ এর মধ্যে ডিফারেন্সটা কি? কারণ আমার ওয়েল হ্যাঁ বলো। আমি একটু আমি চেষ্টা করছি বলার, তো এবার আপনি ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। So discrete QAOA আমি বলছি in qubits, right? So this is in qubits. So discrete QAOA is in 0-1 এর মধ্যে computational basis আমার। তো আমার যে সার্চ স্পেসটা হচ্ছে which is basically আমার 0-1 এর মধ্যেই আমার থাকছে জিনিসটা।
এইবার when I am considering যে এবার Qtrit systems or Qdit systems, তখন দেখছি আমার সার্চ স্পেসটা মানে এক্সপোনেন্ট বা ইনফ্যাক্ট আমার যে স্পেস অফ অপারেশন সেই হিলবার্ট স্পেসটা এক্সপোনেনশিয়ালি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইবার আমার যখন আমি বলছি যে নট অনলি দিস, ইফ আই এম কনসিডারিং কন্টিনিউয়াস টেবল, তখন দ্য টোপোলজি অফ দ্যাট হিলবার্ট স্পেস বিকামস ইনক্রিজিং, মানে ইনফ্যাক্ট এটা তো মানে তখন সেপারেবিলিটি আমি তো লাগাতে পারবো না হিলবার্ট স্পেসটার উপর, কারণ সেপারেবিলিটি নয় স্পেসটা তখন। তো আমি কি করব যে আমি পয়েন্ট ওয়াইজ সেপারেশন নিচ্ছি, করে নিয়ে আমি বলছি যে এই পয়েন্ট ওয়াইজ যে কভারটা হচ্ছে এইটা হচ্ছে ডেন্স একটা সেট। তো তো তাই জন্য আমি আমি যে বলছি যে যে সার্চ স্পেসটাও যেটা আছে দ্যাট ইটসেলফ ইজ আ ডেন্স সাবসেট অফ দ্যাট এন্টায়ার স্পেস। So my job is that if I am considering a problem Hamilton, so that problem Hamiltonian corresponds to some problem in that space. So I am saying that okay, so this is my problem Hamiltonian, and my job is to optimize this or find a local minima, local maxima, whatever may be the case. But the problem is যে আমার যতখানি ছোট ছিল আমার স্পেসটা হচ্ছে 0-1 কম্পিউটেশনাল বেসিসে, বা ইনফ্যাক্ট যদি এটা সেপারেবল কিউটেড স্পেসে আমার ওই সেপারেবিলিটি যেই সরিয়ে নেওয়া হচ্ছে আমার কিন্তু মানে মানে অনেকখানি কসরত করে আমাকে খুঁজতে হচ্ছে। তো আমার আনসার ডিজাইনটা কি করে করতে হবে, আমার আনসার ডিজাইনটা এমন ভাবেই করতে হবে যাতে একটা ভেরি ভেরি স্পেসিফিক একটা এরিয়া আমাকে বলে দিতে হবে যে ভাই তুমি এইটুকুটাই তুমি সার্চ করে দাও, আমার আমার জীবন সার্থক হয়ে যাবে বেসিক্যালি। তো ও কি করবে, ওই সুইপটা যখন নেবে যেখানে ওই মিনিমাইজেশন করছে, তো ওই সুইপটা এত স্মল একটা এরিয়াতে করতে হবে, ভেরি প্রিসাইজ একটা এরিয়া করে আমার আমার যে প্রেসিশনে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল দিচ্ছে সেটাও প্রিজার্ভ থাকে, আবার কম্পিউটেশনালি ইট ইজ নট ভেরি ইন্টেন্সিভ এজ ওয়েল। ইন্টারেস্টিং। So like this is my problem statement. First thing I want to be able to do is that I want to define that space on which it will sweep on. মানে আমি তো মানে আনসার্স তো বসাবো only if I have a defined problem space, right? Now I can do something যেটা যেটা লোকজন এখন করছে, মানে রিসেন্টলি রিতজিৎ মজুমদার had done this, মানে how good are these answers, even সিজন কি মনে হয় একজন করেছেন যে এটা যে they have found some metrics on how good are these answers. So basically they have come up with this Fubini metrics and a host of other stuff. So which basically says that আমার ন্যাচারাল গ্রেডিয়েন্ট যেদিকে আছে আমার সেই গ্রেডিয়েন্টটার উপর আমি আনসারসটা কনস্ট্রাক্ট করলে পরে আই ক্যান মোটামুটি আমি একটা পেয়ে যাবো। তো আমি বলছি যে যে এই গ্রেডিয়েন্টের যখন প্রশ্নটা আসছেই তখন আমি বলছি যে ওয়াই কান্ট বি, মানে এখনো পর্যন্ত আমার কাছে না ক্লাসিক্যালি ক্লিয়ার না কোয়ান্টামে তো আরোই ক্লিয়ার নয় যে হাউ ডু উই অ্যান্ড ওয়াই ইফ ইট ইজ ইভেন পসিবল যে if I can find a very closed form expression of my search space such that I can sweep through it. So if that can be done, then I can visualize that search space and say that okay, this is my entire Hamiltonian and my entire problem set on which I'm going to be searching on, and my problem my solution to this problem, the optimization problem, roughly lies somewhere around XYZ area, right? So my problem is that if we can find that search space and if we can find that corresponding answer such that you can pinpoint an area such that it's good for the computer and not burn up on me. সো ইন্টারেস্টিং, মানে এই ফর্মালিজমটা মনে হচ্ছে ফটোনিক্স এর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি একটা লিংক দিলাম, এটা I really don't know because I'm photonics জানি না। টিপিক্যালি যে কোনো অ্যালগরিদমের, যে কোনো কোয়ান্টাম অ্যালগরিদমের কন্টিনিউয়াস ভেরিয়েবল কাউন্টারপার্ট যদি কেউ ইনভেস্টিগেট করে, কাইন্ড অফ ফার্স্ট ইনটিউশন হচ্ছে সে সম্ভবত কোনো একটা ফোটনিক সিস্টেমে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। নট মানে এটা 100% টাইম এটাই সত্যি না, বাট মোস্ট অফ দ্য টাইম। আমি একটা লিঙ্ক দিলাম, দেখো তো এইটা হয়তো তুমি এটার সাথে অলরেডি ফ্যামিলিয়ার। এটা হচ্ছে বেসিক্যালি গুলিয়াম বর্ধনের পেপার। সো এটা একটু দেখো তো তুমি, তোমার মানে কোনো প্রশ্নের উত্তর বা তোমার কোনো ডিরেকশন দেয় কিনা।
One second, আমি দেখছি এটা। Guillaume Verdon is a মানে very good researcher by the way, মানে very active on Twitter. হ্যাঁ, আমি রীতিমতো টুইটারে ওর ভদ্রলোককে ইন্টারাকশন খুব বুঝি। এনজয় করি। হ্যাঁ, he's a very ও nice মনে হয় এখন হচ্ছে অ্যালফাবেট reasoner. এক্সে আছে। হ্যাঁ। 1902 sorry. Okay. এটার উপরেই আমরা কাজ করছিলাম। So what we were also doing is that not only this, but I'll be sharing another paper with you. It, আমরা এটার ইমপ্লিমেন্টেশন অলরেডি করে দিয়েছি আমরা, ওকে, মানে আমার কাছে আছে ওকে। কোয়ান্টাম and এখানে কি করে দেয় এইটা রাইট। So this is a quantum walk assisted approximate algorithm. What this does is basically এই যে সার্চ স্পেসটা আছে না, সেই সার্চ স্পেসটা they have formalized it through stacked quantum walk. So if you have a graph, then মানে কি করে ওয়াক করবে বেসিক্যালি ও একটা নোড থেকে আরেকটা নোড যে কভার করার যে মানে মিক্সিং টাইমটা যাচ্ছে, সে তো স্ট্যাক করে এই মিক্সিং টাইম গুলোকে স্ট্যাক করে মিক্সার গুলোকে, তো বেসিক্যালি দ্যাট বলছে যে এই জিনিসটাই হচ্ছে তোমার কিউএও, that's their basic selling point there. So this again begs another different question, which is that if we have a stacked QAOA or stacked quantum walk in a discrete space, and we have heard of a continuous time quantum walk, we have heard of a discrete time quantum walk, but what happens when we try to implement a quantum walk in a continuous variable? Is that even possible, or will that even be a quantum walk? Because a quantum walk needs to be, it has to be a discrete space. You flip a coin or quantum coin, and then you see that what are your superposition states, and then from those superposition states you go on and go on and go on until you reach your mixing time, and এখন এই সব কটা নোডের মধ্যে আপনার সরিয়ে গেল প্রবাবিলিটিটা, and then you have your probability distribution. But what happens when I do this in a continuous space? Does a continuous space, something as absurd as it sounds, a continuous space quantum walk even exist when I do not know যে আমার কতখানি কম্প্যাক্ট আমার স্পেসটা, কতখানি আমার when I don't even know if it's separable or not. So does that even exist in that case? Yeah, that's a good question. Let me see. So, well, I mean, exist না করার কথা না এই কারণে, কারণ I mean, even if মানে doesn't matter তুমি continuous CV নিচ্ছ নাকি discrete variable quantum mechanics নিচ্ছ, I mean Hilbert space itself is going to be continuous forever. তো মানে doesn't matter কোন ফর্মালিজমে কোন কোন ম্যাথমেটিক্যাল টুল তুমি ইউজ করছো, doesn't matter, তোমার স্পেস itself is always continuous, right? So that's my immediate impression. But এটা অনেকখানি মানে I may be overshooting because I don't know the entire theory of it, but isn't this what a diffusion process is? মানে a quantum diffusion process, if it may be, or a percolation process. মানে আমি চলে যাচ্ছি stochastic differential equations এর দিকে। Yeah. I mean in appropriate মানে একটা প্রপার সিচুয়েশনে তুমি কোয়ান্টাম ওয়ার্কটাকে ডিফিউশন ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারা উচিত। I mean that makes sense. I mean there is no red flag there. মানে অ্যাজুমিং তুমি প্রপারলি কন্ডিশনটা স্পেসের উপরে প্রপার কনস্ট্রেন্ট দিচ্ছ আর কি। Let's see. Yeah. By the way,
আরেকটা ইয়ে দিই, অ্যান্ড্রু চাইল্ডস এর কিন্তু কন্টিনিউয়াস টাইম কোয়ান্টাম অ্যালগরিদম বলে একটা টক আছে, এটা ওগুলো দেখতে পারো। মানে দিস আর ভেরি অ্যাডভান্সড কোয়েশ্চেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা করে পিক করতে পারি, পিক করে এবার we can get to the bottom of that and so on. যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মানে একটু একটা ডিসিপ্লিন থাকাটা বেটার। সেটা হচ্ছে তোমার যখনই এইসব প্রশ্ন মাথায় আসবে, মানে মেক শিওর ইউ আর টেকিং নোটস, কারণ কিছুদিন পরে ভুলে যাবা। সো ওটা না ওটা না, এই একটা জিনিসটা ফর্মালাইজড, একদম সেট ইন স্টোন, কোথাও যাচ্ছে না। হ্যাঁ। সো মানে অ্যাজ লং এজ তুমি এগুলো রেকর্ড রাখছো, তারপর পিক দ্য ইজিয়েস্ট ওয়ান, get to the bottom of it. I think that's the way to go. রাইট। মানে কিউ ইন্টার নিয়ে আমি একটা বলি, সেটা হচ্ছে আমি মাত্র একটা প্রজেক্ট ফোকাস করছিলাম, সেটা হচ্ছে ঋতুজিৎ মজুমদার আর দেবাস্মিতা ভৌমিক, যারা আমাদের ট্রান্সলেশন টিম আছে, ওনাদের প্রজেক্টের ডেট আমার খুবই ভালো লাগছিল, কারণ কোয়ান্টাম এরর কারেকশন দিয়ে ওরা আচ্ছা ওদের অ্যাবস্ট্রাক্ট প্ল্যানটা হচ্ছে এরকম যে এখানে তো ইরর হয়, বিটি ফ্লিপ ইরর আর ফেজ ইরর দুইটাই হয়, কিন্তু আমি ঠিক জানি না, এটা আমি ফার্স্ট শুনলাম যে জি ফ্লিপ সরি ফেজ ইররটা নাকি খুব বেশি হয়, আসলে একটা থ্রেশহোল্ডের পর যে ফেজ ইররটা খুব বেশি হয়। ওরা আসলে ওইটা নিয়ে একটা কোড ওয়ার্ক বানাতে যাচ্ছে, এবং ওরা হচ্ছে একটা মানে 7 ফিজিক্যাল কিউবিট আর 1 লজিক্যাল কিউবিটের জন্য ওরা আসলে একটা কোড ওয়ার্ক করে দেখাতে যাচ্ছে যে হচ্ছে এটা মানে কোড ওয়ার্কটা কোনটার জন্য বেশি হয় এবং কখন বেশি হয়, এরকম একটা। তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে কি ভাই এটা সত্যি যে আসলে কোনো একটা থ্রেশহোল্ডের পর ওরা বলতেছে খুব সম্ভবত 57 বা এরকম কিছু একটা পর ফেস ফ্লিপ এররটা একটু বেশি হয়, এটা কি আসলেও সত্যি? আমি কখনো পাইনি। মানে তুমি যদি স্পেসিফিক সাইটেশন দরকার হয়, মেবি তুমি ওই স্ট্যাক এক্সচেঞ্জ বা টুইটারে কোথাও জিজ্ঞেস করলা, দেখো কেউ কোনো সাইটেশনটা দিতে পারে কিনা, ওটা জিজ্ঞেস করে দেখতে পারো। আচ্ছা শিহাব ভাই, ক্যান ইউ গিভ মি সাম ফলো আপ রিডিং মেটেরিয়াল অন দিস, মানে আপনি যেটা পাঠিয়েছেন, বিকজ মানে I'm a little lost here, because আমি এই ফর্মালিজমটা, দিস ইজ মাই ফার্স্ট ট্রিস্ট উইথ ডিফারেন্সিয়াল জিওমেট্রি ইন কম্পিউটেশন পার্সপেক্টিভ। মানে আমি ডিফারেন্সিয়াল Okay. জিওমেট্রি হালকা পড়েছি, বাট কম্পিউটেশন দিকটা আমি খুব এটা ইয়ে করি, এক্সপ্লোর করি। ক্যান ইউ সি লাইট রিডিং এর জন্য বোধহয় জানাদুর কিছু আর্টিকেল আছে লাইট রিডিং এর জন্য। No, no, I really want to get into মানে heavy handed জিনিসটা, মানে no, don't sugarcoat it for me. ওকে 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 সি ব্যারি স্যান্ডার্স এর পেপার একটা থাকার কথা। হু এলস? আচ্ছা আমি আমি খুঁজে দিব, মানে আম, মানে আমি গুগল করলে কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু টাইম নিয়ে ভালো করে খুঁজে একদম হাই একদম কোয়ালিটি একদম কিছু পাই কিনা। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শিওর শিওর আচ্ছা ইসমামের লাস্ট কোয়েশ্চেন নিয়ে হয়তো এই মিটিংটা শেষ করবো। ওই যে ভাইব্রনিক। হ্যাঁ শিহাব ভাইয়াকে তো আমি মানে মেইল পাঠাইছিলাম বেশ আগেই, এবং Yes, yes, লাইক yes. আই হ্যাড দ্য কোয়েশ্চেন্স লেড আউট অ্যাজ ওয়েল, খুব সিস্টেমেটিক্যালি। সো So- আই গেস হ্যাঁ 4 পার্টে So- কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মানে নর্মালি সে মলিকুলার এনার্জি স্পেক্ট্রা যদি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে তো যে ওয়েভ ফাংশন সেটাকে তো তুমি চাইলে ইলেকট্রনিক আর নিউক্লিয়ার পার্টে ফ্যাক্টর আউট করতে পারো, ঠিক আছে? আচ্ছা সো আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ লোকজন ভাইব্রনিক এনার্জি স্টাডি করেছে ইলেকট্রনিক পার্টের জন্য, ঠিক হ্যাঁ। আছে? নিউক্লিয়ার পার্টের জন্য এখনো কেউ করে নাই। তো যেহেতু নিউক্লিয়ার পার্টের জন্য কেউ করে নাই, কাজে ওভারঅল এন্ড টু এন্ডও নাই, এক্সিস্ট করে না, ঠিক আছে? এবং এটা অ্যাকচুয়ালি ফ্রম এ কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ, বা সাইন্টিফিক তো অবশ্যই ইন্টারেস্টিং, এবং ফর কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে? সো নিউক্লিয়ার প্রবলেমটাকে মানে মলিকুলার এনার্জি স্পেক্ট্রাম নিউক্লিয়ার প্রবলেম যেটা অংশটুকু, যেটা
সেটাকে যদি কেউ ইন্টারেক্টিং বোসনিক মোড প্রবলেম হিসেবে কনসিডার করে, তাহলে সেখানে তুমি ভাইব্রেশনাল স্পেকট্রা দেখতে পারবা। এখন তুমি সেই ভাইব্রেশনাল স্পেকট্রা গুলোকে তুমি এনকোড করবা হচ্ছে কোয়ান্টাম কিউবিটে, ঠিক আছে, বসনিক মোড গুলোকে। তো দ্যাট কুড বি এ ওয়ে টু গো। সো এবং ওই যে বোরহার যে পেপার, বোরহার আমি এই মুহূর্তে যেটা নিয়ে খুবই বিজি সেটা হচ্ছে আমরা একটা ডারপার একটা গ্রান্ড প্রপোজাল লিখছি, তো ওখানে বোরহা আর আমি খুব ক্লোজলি কাজ করছি। যে পেপারটা তুমি শেয়ার করেছো এটা একজন অথার। তো বোরহা পেরো পাদ্রে, হ্যাঁ, সো বোরহা ওই পেপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট পেপার ফর ভাইব্রেটিং স্পেকট্রা। এরপর হয়তো আর অনেক কাজ হয়েছে। সো তুমি যে প্রবলেমটা নোটিস করেছো এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। বাট ইজ ইট ইমপ্লিমেন্টেবল? মানে এটা তো লাইক ডেফিনেটলি যে আমাদের লিমিটেশনস আছে, মানে আমি যেটা বুঝতেছি না হাউ হার্ড প্রবলেম এটা, মানে কত বেশি হার্ড। টোটালি ডিপেন্ড করছে কি পরিমাণ টাইম তুমি দিতে রাজি আছো তার উপরে। সো তুমি কি এটা নিয়ে 3 মাস কাজ করবা, 6 মাস, না 1 বছর, এটার উপর ডিপেন্ড করছে, রাইট? এনি টাইম রিকোয়ার্ড, মানে যতদিন লাগে, এটা লাইক নট এন ইস্যু আর কি। মানে I mean, of course, yeah. এটা ইমপ্লিমেন্টেবল কিনা আমার মনে হয়, I'm not sure এটার সঠিক প্রশ্ন কিনা। মেবি সঠিক প্রশ্ন যেটাই মানে ইমপ্লিমেন্টেবল বাই মি আর কি, মি বাই আস আর কি, বিকজ আমাদের তো নলেজের লিমিটেশনস আছে, মানে উই আর ইমপ্রুভিং, বাট হ্যাঁ মানে তোমাদের নলেজের লিমিটেশনটা আমি একেবারে ওয়ারিড না, কারণ তোমরা বেটার দেন অ্যাভারেজ তোমাদের পিয়ার, সো তোমরা অলরেডি এট দ্য ফ্রন্টিয়ার, সো এটা নিয়ে আমি ওয়ারিড না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট কিনা সেটা চিন্তা করা আসলে মনে হয় খুব একটা লাভ হবে না। যেটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তোমরা যখন এখানে একটা প্রগ্রেস করবা, ওটা ইটসেলফ হচ্ছে ইম্পর্টেন্ট। মানে তোমাদের রিসার্চ, মানে তোমরা এখন তোমাদের ক্যারিয়ারের যে পর্যায়ে আছো, তোমাদের ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট না, তোমাদের জার্নিটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ধরো তুমি এরপরে গ্র্যাজুয়েট স্কুলে যাবা, রাইট? ওরা they really don't care about your result. What they care is what you learned along the way. ঠিক আছে? So এবং from that point of view তোমরা একদম প্রপার পাতে আছো, টোটালি এক্সেলেন্ট সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, what I'm worried about here, মানে এই particular problem is same thing that happened with the glass project, কেন ভাইয়া? যে যেমন জলতান জাম্বোরা, যে তুরবাসু আই গেস বললে ভালো হয়, তুরবাসু যদি বলো। হ্যাঁ, জোলটান জাম্বোরা এক্সপ্রেস ইন্টারেস্ট অন ওয়ার্কিং, দ্যাটস ইট। না এটা না ওই যে আরে ও আচ্ছা, গ্লাস প্রথমে বললে যে মানে আমার ইন্টারভিউ দিতে সিরিজ দিতে যেটা হয় আর কি, উই আর ডিসকাসিং আওয়ার প্রজেক্টস এন্ড দেন কে ইন্টারভিউ দিয়েছে? জোলটান জাম্বোরা। ও, তোমরা গ্লাস প্রজেক্টটা নিয়ে ওর কাছে গিয়েছিলে আর কি? না আমি গেছিলাম তো ওই অ্যাডাম গ্লাস আর ওই জোলটানের যে প্রজেক্টটা দিয়ে। তো so what Zoltan Zimboras what he did was he took my CV and then মানে যা লিখেছি, যা প্রজেক্ট, মানে he was asking me about them and then he was doing, and then he got to the publication section, তখন বলছেন যে আমি দেখলাম যে তোমার ক্লাসটা খুব, তোমার একটা পেপার করেছে, তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে why didn't you publish it? তো আমি তখন বললাম যে we have a lot of work to do, কিন্তু আমি নিজেও জানি না আর কি কাজ করতে হবে, কিন্তু that's ইসমাম's ডিপার্টমেন্ট, বাট আবার বলতে হয় আর আমাদের অনেক কাজ করা বাকি আছে, তাই আমরা করি। হ্যাঁ, সো এটা যেমন ইট লুকস, এবং আমি লাইক আরো কয়েকজনকে দেখিয়েছে কাজটা, সবাই বলছে ইটস গুড, মানে বাট হ্যাঁ এটা এক্সটেনশন ডেফিনেটলি লাগবে বিফোর ইটস, আমার কাছে মনে হয় মানে আমার নলেজেবল, ইট নিডস ওয়ার্ক বিফোর ইটস মানে পাবলিশেবল। বা জিনিসটা পাবলিশ করলে তো আমার নামে তো কেউ পাবলিশ করবে না, আই নিড লাইক সামওয়ান, তাই না? মানে সুপারভাইজার, আমি সুমিতের সাথে কথা, সুমিতা বলছে সুপারভাইজার লাগে, মানে টু গেট টু দ্য মাই ফুল পোটেনশিয়াল। That's true, সেটা লাগে অফ কোর্স। সো এইটা আমি ভয় পাচ্ছি প্রজেক্ট নিয়ে আমরা আবার সেম জায়গায় আটকে যাবো। ইটস এ ভেরি প্রমিসিং প্রজেক্ট, হয়তো বা কিছু দেখাবো, বাট ফুল পোটেনশিয়াল রিয়েলাইজ করার আগে উই উইল বি স্টাক বিকজ অফ দিস টাইম। সো আমরা গ্লাস নিয়ে যেটা করছি, জুলফিকার সাইড এই জন্য বলছি বিকজ আই টক টু জুলফিকার সাইড দ্য আদার ডে। জুলফিকার সাইড ইনসিডেন্টালি আমার স্কুল থেকে পাস করা, সে কেল থেকে পিএইচডি করে পরে পোস্টডক করছে ইউপেনে, দেন হি গট ইনটু বেল ল্যাবস, তারপর এখানে কাজ করছে। সো আমি যে স্কুলের জুনিয়র, সো হি নোজ মি আগে থেকেই।
সো আমার অনেক সিনিয়র, মানে বাবার চেয়ে বোধহয় বড়। হ্যাঁ Yes. প্রবলি, হ্যাঁ। সো বলছে না, বাট হি ইজ ভেরি কাইন্ড, অনেক নাইস। আমার সাথে অনেক আগে থেকে কথা হইতো, নর্মাল জিনিস না, স্কুল কেমন আছে, মানে যেহেতু তাদের জেনারেশন যে স্কুল ঠিক মতো চলতেছে কিনা যাবে। সো বল হ্যাঁ, হি উইল লুক ইনটু ইট, এন্ড হি উইল লুক ইট টু হি উইল শো ইট টু Caltech friends and stuff who work Okay. in QC. যেহেতু সে QC না, সে বুঝে নেবে, হ্যাঁ। So he will look in for মানে as a junior. So we are looking at people, and people are, we need someone. এই গ্লাসি ডাইনামিক্স এখন যেটা আছে, সবচেয়ে বেশি যেটা করতে পারবো আমরা, এক্সটেন্ড করতে পারবো বাই তোমাদের কিউবিক ওয়াইজ। সাপোজ তুমি তো ঢাকা, সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, তুমি তো ঢাকা ইউনিভার্সিটি, তোমার ডিপার্টমেন্টে কোনো ফ্যাকাল্টি তোমার সুপারভাইজার হবে না? মানে আই ডোন্ট হ্যাভ এ রাইট এ ভেরি নাইস আনসার ফর দ্যাট, মানে টু বি অনেস্ট। ওকে, মানে ইউনিভার্সিটি মানে অনেক Okay, The less said, the better. I don't have nice things to say about the university সেক্ষেত্রে আর কি। দ্যাটস ওকে। বিকজ ঢাকা ইউনিভার্সিটি কেউ তো কিউসি নিয়ে কাজ করে না, এক নাম্বার, মানে দ্য নাইসেস্ট ওয়ে টু ও পুট না ইজ না, মানে তোমার সুপারভাইজার কেন দরকার? মানে প্রবলেমটা তো অলরেডি আইডেন্টিফাইড, টেকনিক গুলো তোমরা অলরেডি জানো বা শিখে নিচ্ছ, তোমার সুপারভাইজার কেন দরকার? মানে একটা হলো ফর দ্য নেম, একটা এটা হলো সেকেন্ডারি। প্রাইমারি রিজন হলো ইটস নট এট দ্য পোটেনশিয়ালিটিস, ইট ইজ এ ভেরি নাইস প্রবলেম। আমরা কিছু রিজাল্ট দেখেছি, বাট এটা এক্সটেনশন লাগবে না। এক্সটেনশন করতে উই নিড আইডিয়াস, না যে কিভাবে এক্সটেন্ড করবো, আমাদের আইডিয়াগুলো ঠিক আছে কিনা। তো যেমন আমাদের যেটা হয়েছিল যে আমাদের প্রথম 30 দিনের হ্যাকাথনের প্রথম 15 দিন উই ওয়ার্কড অন ফিল্ড আইডিয়াস। মানে 15 দিন যে আইডিয়াগুলো করছি, অল অফ দেম ওয়েন্ট, মানে কিছুই হয়নি। মানে হ্যাঁ, লার্নিং প্রসেস ভালো, বাট মানে দোজ আর নট মানে হাউ অ্যাবাউট দিস, তোমরা এটাকে একটা আর্কাইভ, মানে তোমরা লেটেকে বা হোয়াটএভার এটাকে আর্কাইভ আছে ভাইয়া, আর্কাইভ আছে অলরেডি। আর্কাইভে দিয়ে দিয়েছো? হ্যাঁ আর্কাইভে দিয়ে দিয়েছে, এবং ওইটা দিয়ে আমরা উই আর লাইক, দিয়ে দিচ্ছে, হ্যাঁ। উই আর লাইক রিচিং আউট টু পিপল যে ভাই, ইজ দেয়ার সামওয়ান হু আর গোইং টু লাইক মেন্টর আস। ওইটার জন্য মানে এটা মানে আরো অনেক এক্সটেন্ড করা যায়। সো এখন আমার তো ডেফিনেটলি ওইটাই আমার লিমিটেশনস এখানে, মানে আই এম ট্রাইং মাই বেস্ট, বাট হ্যাঁ ডেফিনেটলি ডেকেডস অফ এক্সপেরিয়েন্স আর এখানে জাস্ট স্টার্টিং আউট ইজ। লিংকটা দাও দেখি আমি একটু। হ্যাঁ লিংকটা পাঠিয়েছে, হ্যাঁ। ওকে দেখি, এটার আর্কাইভে অলরেডি অনেক প্রবলেম আছে, এবং এই প্রবলেমগুলো অলরেডি আইডেন্টিফাইড, এন্ড উই আর ওয়ার্কিং অন রিডিউসিং দেম, মানে কারেক্টিং দ্য প্রবলেমস। বাট এরপরেও আই থিঙ্ক ইট হ্যাজ মানে আর পোটেনশিয়াল আছে। সো আমি সরি আমি ইন্টারাপ্ট করলাম, বলো। না এটা আর কি। সো আমার কাছে লাগে যে ইফ ইটস ইন দ্য প্রপার হ্যান্ডস, প্রপার সুপারভাইজার, মানে ঘুরে ফিরে আমরা সবাই আন্ডারগ্রেডস, তাই না? সো ইফ ইটস ইন দ্য প্রপার হ্যান্ডস, এন্ড ইফ মানে কাজ তো করবো আমরা, সিমুলেশনস করবো আমরা, পড়াশোনা করবো আমরা, বাট ইফ সামওয়ান জাস্ট গিভস আস এ হিন্ট যে এইভাবে আগাও বা এটা পসিবল হইতে পারে, দেন আই থিঙ্ক এটা ফুল পোটেনশিয়ালে যাবে। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা তোমরা যে এই ফরম্যাটটা, এটা কি ফিজিক্যাল রিভিউর ফরম্যাট, মানে এই 2 কলাম ফরম্যাট চুজ করার কারণটা কি? বেশি লিখতে পারবো যাতে। এটাই, টু বি অনেস্ট, এটাই। হ্যাঁ ওকে, উই রোট ইট ইন এ ডে, মানে আমরা একদম লাস্ট মুহূর্তে রানের রিজাল্টস গুলো পেয়েছি, তো আমার জমা দেওয়ার মানে 12 ঘন্টা লেখা শুরু করছি, এবং মানে লাস্ট আওয়ার আমরা সাবমিট করছি। ইট ওয়াজ দ্যাট হ্যাকটিক। সো লেখার মধ্যে অনেক ভুল মানে স্পেলিং মিস্টেকস আছে, হাবিজাবি আছে। দ্যাটস ওকে, তোমরা তো এটা রিভাইজ করতে পারবা। আমি একটু দেখি, ইন দিস পেপার simulate used to simulate class systems like toy models. Okay. Okay. আমি একটু চিন্তা করে বলি। মানে এখন আমাদের টিমে তো কোটি কোটি লোক আছে যারা এগুলো নিয়ে এক্সপার্ট। আমি বোঝার চেষ্টা করি, কিন্তু টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আইবিএম রিসার্চের কেউ যখন একটা জিনিসে কাজ করবে, আইবিএম এর লয়াররা মেক শিওর করবে যে এটা আইবিএম এর কাছে থেকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটু চিন্তা করছি কিভাবে এটা করলে, মানে সেদিক থেকে চিন্তা করতে হবে না আপনাকে, আমাদের সবাইকে আইবিএম এ নিয়ে নিলেই চিন্তা করতে হবে না। সেটা that's a very good point actually. Let's see. মানে আইডিয়ালি খুব ভালো হয় কেউ যদি একাডেমিয়াতে আছে এরকম কেউ যদি দেখে, মানে যে কিনা এই রিলেটেড কাজ করে আর কি। তো আমি একটু চিন্তা করে বলি। হ্যাঁ, মানে আমার কলিগদের কাউকে জিজ্ঞেস করি যে এটা কেউ রিভিউ করে কমেন্ট করবে কিনা, দেখি কেউ মানে হ্যাঁ, এনি টাইপ অফ মানে ক্রিটিসিজম যতই হার্শ উই ক্যান টেক ইট, মানে এটা তো আমার লার্নিং এক্সপেরিয়েন্স, তাই না? মানে বয়স তো
সো Okay. মানে ইটস ওকে, বাট হ্যাঁ উই নিড দ্যাট আর কি আউটপুট, যে আমরা কোথায় ভুল যাচ্ছি, মানে ডেফিনেটলি ভুল যাচ্ছি কোন একটা জায়গায়, ভুল করাটাই আই থিঙ্ক স্বাভাবিক, মানে at least মানে বয়স ওয়াইজ। So আমার একটা কোয়েশ্চেন আছে, মানে হুম। আমি যেটা দেখছি, সো ইন্ট্রোডাকশন যেটা, হ্যাঁ হ্যাঁ, হুম। মানে তোমরা লিটারেচার রিভিউ করেছো কোথাও, মানে এই প্রবলেমটা আর কেউ কি কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে এই প্রবলেম বা এটার কাছে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করেছে? স্পিন গ্লাস নে আছে, লিডারের বোধহয় না, কাজ আছে, বাট এই এক্স্যাক্টলিটা না, মানে হ্যাঁ, সেলুলার পোটস নেও নাই, ট্রান্সভার্সাইজিং নেও নাই, মানে স্পিন ক্লাসেস নে আছে। এক্স্যাক্টলি হলে তো আর তোমাদের পেপার লেখার কথা না, মানে আমি হ্যাঁ, বলতে চাচ্ছি ইন্ট্রোডাকশন আর মেথোডোলজির মাঝখানে একটা সেকশন থাকা উচিত লিটারেচার আচ্ছা। রিভিউ, এবং আচ্ছা। সেই লিটারেচার রিভিউটা হতে হবে হচ্ছে অন্য যারা কাছাকাছি টাইপের কাজ করেছে তাদের রিভিউ, এবং আচ্ছা। তাদের কাজের রিভিউ, এবং তাদের কাছ থেকে তোমাদের কাজ কিরকম ডিফারেন্ট, তোমরা কি নতুন করেছো। So there should be so that section is missing between introduction and methodology. আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের হচ্ছে- এমনি আসলে 3 পেজের একটা এটা একটা লিমিটেশন ছিল। প্রবলেম। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাকাথন থেকে বলে দিয়েছো 3 পেজের মধ্যে রিপোর্ট লিখতে হবে। সো হ্যাঁ, sorry, okay, that's fine. হ্যাঁ, So এটা এখন অ্যাড করো, এটা হচ্ছে লাইক ম্যান্ডেটরি ইরেসপেক্টিভ হ্যাঁ। অফ, হ্যাঁ। হুম, তারপর এটা হচ্ছে মেথডোলজি, ওকে, অবজারভেশন, সিমুলেশন, সেলার, কনক্লুশন, ওকে। ও, তোমরা একটা কুইজকিট মডিউল প্রপোজ করেছো। ও, নাও উই হ্যাভ আ ভার্সন আউট, তাই না অর্ণব? ও। অর্ণব এটা বানাইছে। এটা তো আইবিএম পছন্দ করবে। হ্যাঁ, আমি- GitHub-এ পুরো মানে হ্যাঁ, পাবলিক ইনস্টল করে ইউজ করা যাবে। হ্যাঁ, ইটস রিলিজড। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই ফিগার 1 এর এক্সিস লেভেল গুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এটা বড় করতে হবে। ফিগার 1B, ফিগার 1C, ফিগার 1D, ফিগার 1E, ঠিক আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। যে এক্সিস, এগুলো বড় করতে হবে। আমি দেখি পেজ উইথ দি, তাও পড়া যাচ্ছে না, এগুলো বড় করতে হবে। আর হচ্ছে দেখি, আমি কুইকলি কিছু ফিডব্যাক এখনই দিয়ে দিই যেগুলো মোর লাইক নন টেকনিক্যাল। হ্যাঁ। ওকে, যেমন ফিগার টু ক্যাপশনের পরে ফুল স্টপ হবে, রাইট? সো এটা হচ্ছে একটা ব্যাপার, এবং ক্যাপশনের মধ্যে ABCDE এর প্রত্যেকটা আলাদা আলাদা ডেসক্রিপশন থাকবে, যে এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, ডি তে কি আছে, ঠিক আছে? আচ্ছা, আমি মানে খুব কুইকলি দিচ্ছি কিছু, আচ্ছা। ল্যান্ডস্কেপ ফর, যেটা তোমরা ইয়েতে করেছো, এই ফিগার 1 এ যেমন তোমরা প্রত্যেকটা ইয়ের ক্যাপশন দিয়েছো। আচ্ছা, সো ফিগার 1B, এটার ওয়াই এক্সিসটা কি, এক্স এক্সিসটা কি একটু বলতে পারবো? আমি আসলে দেখতে পাচ্ছি না। ফিগার 1B হলো আচ্ছা অপটিমাইজেশন কস্ট ভার্সেস গ্রেডিয়েন্ট অফ এনার্জি। এক্স এক্সিস হলো গ্রেডিয়েন্ট, সরি ওয়াই এক্সিস হলো গ্রেডিয়েন্ট অফ এনার্জি, মানে মিনিমাইজেশন প্রসেসের সময়, আর এক্স এক্সিস হলো মানে অপটিমাইজেশন টাইম আর কি, মানে অপটিমাইজেশন স্টেপ গুলো আর কি। আমি বুঝতে হচ্ছে এখানে, সো কোনো এরর বার নাই, রাইট? মানে ফিগার 1B, মানে এখানে না, কি না, তার মানে একটা মাত্র সিমুলেশন হ্যাঁ 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 হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্ট, হুম। মানে তোমরা যদি প্রত্যেকটা পয়েন্টে ধরো 3টা করে সিমুলেশন নিয়ে তার মিন দিত, তাহলে কি সেখানে কোনো এরর বার থাকতো? আচ্ছা, আমরা নাকি অলরেডি deterministic? 3-4টা সিমুলেশন করেছি, বাট ওই যে আবার লাস্ট মুহূর্তে তো, সো উই ডিড অল দ্য সিমুলেশন, আমাদের কাছে ডাটাও আছে, মানে আমরা প্রবলেম Okay. টপিকের জন্য 3টার জন্য দিয়েছিলাম, বাট হ্যাঁ মানে ঢুকে মানে ওই তো ওই যে পোস্ট হ্যাঁ। প্রসেসিং করা, মানে উই দ্যাট পার্ট উই কুডন্ট ডু, বাট হ্যাঁ আমরা যে ট্রেন্ডটা ওগুলো যেটা করো। বলতে চাচ্ছি, রাইট, যেই কোর্স ফরে বাড়তেছে সেটা আমরা প্রতিটার ক্ষেত্রে দেখতে পারি আর কি। বাট হ্যাঁ, উই টুক দ্য বেস্ট লুকিং গ্রাফস, দ্যাট honestly speaking উই টুক দ্য বেস্ট লুকিং গ্রাফস, বাট হ্যাঁ সবগুলাতে সেম ট্রেন্ড লক্ষ্য করছে। ইয়া, সো বেস্ট লুকিং গ্রাফ নেওয়ার কিন্তু কোনো সাইন্টিফিক বেসিস নাই, রাইট? হ্যাঁ হ্যাঁ জানি, That's আই why নো we আই do, নো, হ্যাঁ yeah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট উই মানে আমরা কি সব মানে আর কি 3টাই দিছি, বাট ইফ উই লাইক মানে দ্য ট্রেন্ড ওয়াজ দেয়ার, মানে আমরা Okay. যেটা দেখাতে চাচ্ছি দ্য ট্রেন্ড ওয়াজ দেয়ার, বাট হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তোমরা এগুলো যেগুলো বললাম ওগুলো নোট না, ওগুলো ঠিক করো, ঠিক করে আপলোড করে দিও না, কারণ হচ্ছে টিপিক্যালি আর্কাইভ পেপারের ভার্সন যদি 3 বা তারের উপরে চলে যায়, লোকজন আবার একটু নাকুচা, লোকজন আবার একটু খোটা দিতে পারে। আমি তোমরা অলমোস্ট শেষ হলে তখন তোমরা এটা আপলোড করো, তাহলে ভার্সন 2টা থাকবে আর কি ম্যাক্সিমাম। কিন্তু যেটা করতে পারো সেটা হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো আগে তোমরা ফিক্স করো, ইন দ্য মিন টাইম করার পরে আবার আমি ওগুলো নিয়ে বসবো এবং দেখবো আর কি কি ফিক্স করা যায়।
হ্যাঁ এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ 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 ওকে, সো একটা হচ্ছে লিটারেচার রিভিউ, আর একটা হচ্ছে প্রত্যেকটা ইমেজে তোমার এরর বার থাকা লাগবে মাস্ট। ঠিক আছে, আম, আর কি দেখি দাঁড়াও। তোমরা হচ্ছে এমপিএস সিমুলেটরটা ইউজ করেছো, রাইট? এমপিএস সিমুলেটর ইউজ করার কারণটা কি? বেশি বড় কিউব এ, মানে দ্য লেটেস্ট সাইজ। হ্যাঁ, বাকিগুলো Right, নিতে it's a পারছিল 36 না, মানে cube. যতগুলো কিউবিট নিচ্ছিলাম আমরা বাকিগুলো ওকে, সেই যে এটাই করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, 6 hours ফর সিমুলেটিং দিস, ইয়া পর প্রত্যেকটার জন্য। পার মডেল। সো তোমরা যখন এমপিএস সিমুলেটর ইউজ করছো, তোমরা ওখানে তো মনে হয় কিছু অ্যাকুরেসি হারাচ্ছ, রাইট? ইয়েস অ্যাবসলিউটলি ওইটা কি তোমরা ক্যালকুলেট করছো? ওই টেনসর নেটওয়ার্ক কন্ট্রাকশনের কারণে অ্যাকুরেসি যা হারাইছো সেটা? না, এটা আমরা ক্যালকুলেট করিনি, এটা করব। হ্যাঁ, তোমরা একটু নোট নাও, এটাও একটা মেবি একটা ছোট সেকশন রাখো, ঠিক আছে? আর কি, ও তোমরা কপিলা অপটিমাইজার ইউজ করেছো তাই না? আসলে এক্সপেরিমেন্টালি লোকজন এসপিএস এ ইউজ করে বেশি সাকসেস পায়। তোমরা যেটা করতে পারো হচ্ছে কপিলা এসপিএস এ দুটাই করে কম্পেয়ার করতে পারো, কারণ তোমরা যদি এটা হার্ডওয়্যারে করো, তোমরা তোমরা এমনি হার্ডওয়্যারে কোনো কিছু করবে না, ফ্রি যেগুলো অ্যাক্সেস আছে তোমাদের? না, আমাদের তো 36 খানা কিউবিট ম্যাক্সিমাম যাচ্ছে, তো 36 খানা আচ্ছা, আচ্ছা, কিউবিটের right, right. কোনোটাই। সো হাউ অ্যাবাউট দিস, মানে তোমরা ইয়ে করো, এক্সকিউজ মি, না আমি চিন্তা করছি তোমরা কি করে এরম, ধরো মানে এটা তো হচ্ছে পারফেক্ট সিমুলেশন, নয়েজ সিমুলেশন না, কোনোভাবে কি তোমরা নয়েজ সিমুলেশন করতে পারবা? যেটা করতে পারি হচ্ছে কোনো টেনসর প্রোডাক্ট, তো মানে নয়েজ মডেল আমরা ইনডিউস করে নিয়ে করতে পারি, নয়েজ মডেল কোনো একটা থেকে ইয়ে করে, যেটা সবচেয়ে বড় ইয়েতে, বা ধরে নিন আপনি গুগল সাইকামোর থেকে যদি আমরা নিয়ে নিই, কারণ গুগল সাইকামোরের তো আমাদের অ্যাক্সেস নেই, যদি ওখান থেকে নয়েজ মডেলটা অন্তত আমরা নিয়ে যেতে পারি, করে নিয়ে এখানে চালাতে পারি, দেন দ্যাট ক্যান বি ডান অ্যাজ ওয়েল। বাট সো আমার মনে হয় আমরা অলরেডি যেগুলো আলাপ করেছি এগুলো কয়েক মাসের মামলা, সো গুলো করতে থাকো, কারণ এক্সপেরিমেন্টালি কিন্তু এসপিএস এ বেশি বেটার পারফর্ম করে, তো এটা মাথায় রাখো আর কি। আচ্ছা, সে আমরা বলছিলাম যে এটা তো আমরা পুরোটা আমাদের লোকাল সিস্টেমে চালিয়েছিলাম সিমুলেটরে। এটাই যদি এরা আমাদের 6 ঘন্টা করে লাগছিল পুরো মডেল, এটাই যদি অ্যাকচুয়াল কোয়ান্টাম সিস্টেমে চালাতাম, like, মানে জলদি মানে হয়ে যেত, রাইট? ওটা আই গেস Of course, অ্যাকচুয়াল yeah, সাথে that's why we have actual quantum computer, right? Yeah. হ্যাঁ, okay, কারণ মানে প্রবলেমটা খালি ওখানটাতেই আসলো, মানে হ্যামিল্টনিয়ানটা স্পেশালি, মানে 1D আইসিং মডেল যেটা 1D-তে করছিলাম আমরা, সেটা তাও মানে চালানো পসিবল আছে ওখানটাতে, বিকজ ওটাতে বেশি কিউবিটস লাগে না। বাট 2D-তে আমরা যখনই যাচ্ছি তখনই হ্যামিল্টনিয়ানটা এক্সপোনেনশিয়ালি বড় হয়ে যাচ্ছে। It was expected, yes. By the way, IonQ কিন্তু এখন $10,000 অ্যাক্সেস ফ্রি দিচ্ছে, ওগুলো তোমরা অ্যাক্সেস করতেছো? কিন্তু ওটা তো সেই মানে 24 কিউবিট না 32 কিউবিটের, মানে our problem system is at least 36 কিউবিট। ওই না, আমি এই প্রজেক্টের জন্য বলছিলাম, ইন জেনারেল বলেছি আর কি। আমরা অ্যাপ্লাই, আমরা সেদিনকে ঈশ্বরের সাথে কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু তুমি করবোটা কি? মানে হ্যাঁ, ওকে, আপ টু ইউ, মানে করতেই হবে তা নয়। নাইস, তোমরা তো মিয়া পুরো কোপাই ফেলতেছো, কঠিন অবস্থা, অ্যামেজিং। আচ্ছা ভাই, লাস্ট 1 বা 2 মিনিট আমাদের যে অ্যানুয়াল যে প্ল্যান, ওইটা নিয়ে কি করা যায়? আপনার কোনো গাইডলাইন বা কোনো চিন্তা আছে? খুব সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরে স্টার্টটা করতে হবে hopefully। হ্যাঁ, সবাই কি বলে?
আহ, মানে আমি ঠিক মানে এটা মানে কি উইক ব্যাপী প্রোগ্রাম করলে কেমন হবে আমি ঠিক জানি না আসলে। তো উইক পোলাপান বেবি জান করার মতো কন্টেন্ট কি আছে বা উইক থাকতে বা পারে? 3 দিন বা 4 দিন ব্যাপী তো করাই উচিত। 3 দিন ব্যাপী, কারণ 1 দিন বা 2 দিন ধরেন টিউটোরিয়াল থাকলো, আর আরেকদিন ছেলে মেয়েদের একটা হ্যাকাথন টাইপসের, 1 দিন বা 2 দিন হ্যাকাথন টাইপসের কিছু একটা থাকলো। আম, হ্যাঁ মানে সবাই সবাই যা বলে আর কি, দেখো মানে এটা খুবই ভালো আইডিয়া। আচ্ছা ভাই, আচ্ছা ইন দ্য মিন টাইম আমরা যতক্ষণ লাইক কারেকশনস গুলা করতে থাকবো, সো লাইক ক্যান উই এক্সপেক্ট সামওয়ান টু মানে মানে at least মানে ফিডব্যাক রাইট ইন দ্য মিন টাইম, মানে লাইক আমার আমার মনে হয় কি, মানে তোমরা আগে লিস্ট এই যে এরর বার আর লিটারেচার রিভিউ এই দুটা অ্যাড করো, কারণ এই দুটা খুবই ক্রুশাল। ঠিক আছে। এই দুইটা ছাড়া আসলে মানে আমি চাই যেই পড়ুক না কেন সে যেন ফার্স্ট ইমপ্রেশনে ইজি ভুলগুলো তার চোখে না পড়ে। মানে সরি, অ্যাপোলোজাইজ, আই টেক ইট ব্যাক, এটা ভুল না। তোমরা এগুলো অলরেডি জানো, তোমরা তো এটা পেপারে যখন হয় তোমরা এটা ওই হ্যাকাথনের জন্য লিখেছো, দ্যাট ইজ এ ডিফারেন্ট অডিয়েন্স। তো তোমরা যখন এটা পাবলিকেশনের জন্য লিখছো, তো ওদের একটা পার্টিকুলার এক্সপেকটেশন থাকে। তো নট ইভেন মানে কোয়ালিটি, রিসার্চ কোয়ালিটি তো অনেক পরের কথা। এটা হচ্ছে ওরা সব, যেমন আমার প্রফেসর যে কোনো পেপার শুরু করে হচ্ছে পিছন দিক থেকে, আগে দেখে সে এই যে মানে আগে দেখে সে জানে এটা কোন টপিক, সে দেখে হচ্ছে আগে ওই টপিকের যেগুলো মেইন পেপার ওগুলো সাইড করা হয়েছে কিনা। ওগুলো যদি সাইড করা না থাকে সে জাস্ট এটা পেপার পড়েও না। ওর কথা হচ্ছে মানে তো এটা তো হয় মানে হয় তুমি জানো না, অথবা তুমি জানো কিন্তু জানো না, এই দুটা কোনোটাই সে একসেপ্ট করবে না, সে ওগুলো করতেই হবে। আমি নিজেও ব্যাপারে একটু নটোরিয়াস। আমার এখন একজন ইন্টার্ন আছে, এই সামারে আছে, সে আমার সাথে, টেইলর। তো সে তার সে প্রতি সপ্তাহে সে আমাকে তার রিটার্ন একটা রিপোর্ট দেয়। তো আমি এমনিতে খুবই ভদ্রলোক হিসেবে পরিচিত। আমার একটাই জিরো টলারেন্স, সেটা হচ্ছে দুইটা জিরো টলারেন্স। একটা হচ্ছে ওই যেটা ওকে আমি বলেছি আর কি রিসেন্টলি, যে একটা হচ্ছে কমিউনিকেশন হতে হবে রিটেন। এটার কারণটা হচ্ছে এই, যে মুখে অনেক কিছু অনেক সময় বলা যায়, কিন্তু তুমি যখন লিখে কমিউনিকেট করবা, এটার মধ্যে একটা রিগর থাকে যে তুমি অ্যাকচুয়ালি চিন্তা করছো যে তুমি কি লিখছো। তো তুমি এটার অ্যাকুরেসি, কনসেপচুয়াল অ্যাকুরেসির দিকে নজর দাও। সেকেন্ড হচ্ছে বিবলিওগ্রাফি থাকতে হবে। কেন? কারণটা হচ্ছে এই, যে আমি চাই একটা টপিকে যখন আমরা আলাপ করছি, আমি চাই এটা নিয়ে এটাতে যেন আমরা এনফ সময়, মানে এটার জন্য প্রপারলি আমরা আলাপটা কভার করি। কারণ পরে যদি এই ডিসকাশনটা একটা পেপারে যায়, আমার জন্য আবার নতুন করে সাইটেশন খুঁজতে না হয়। এটা নট দ্য বেস্ট ইউসেজ অফ এনিওয়ানস টাইম। তো এই কারণে বিবলিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি হোয়াট এভার ইউ রাইট, ইফ ইউ ডোন্ট হ্যাভ বিবলিওগ্রাফি, পেপার লেখার সময় আবার তোমাকে ওটা লিখতে হবে, কারণ তোমাকে আবার গুগল করে 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 খুঁজতে হবে। এটা আসলে ওয়াস্টেজ অফ টাইম। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি আমার মতে তুমি থার্ড পার্টি কারোর সাথে, বাইরের কারোর সাথে যোগাযোগ করার আগে, স্পেশালি যেসব লোক ইভেনচুয়ালি তোমাদের গ্রাজুয়েট অ্যাডমিশন অ্যাপ্লিকেশন গুলো রিভিউ করবে, তো তুমি চাইবা হচ্ছে ওদের ওদের যেন তোমার ব্যাপারে ইমপ্রেশন ভালো হয়। সো যেগুলো ইজি টু সলভ ইস্যু, ওগুলো আগে সলভ করো, তারপর তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? ঠিক আছে। তো ওকে। এর কিছু স্ট্র্যাটেজিক ভ্যালু আছে এটার। ওকে, আই থিঙ্ক উই হ্যাড এ রিয়েলি গুড মিটিং টুডে। খুবই আমি খুব এনজয় করতেছি প্রগ্রেসটা। মিটিং এর টাইম এখন 1.5 ঘন্টা পার হয়ে যায়, কি একটা অবস্থা। আই থিংক দ্যাটস উই ফাইন। শুড ফিনিশ। ওকে, আর কোনো বিষয়, আদিত্য, তুমি কি বেঁচে আছো? জি ভাইয়া। ওকে, কি অবস্থা তোমার? 2 উইকস কেমন গেল? আমার ভাইয়া মাঝখানে কিউ মিনিটের একটা হ্যাকাথন পার্ট নিলাম ইশরাকের সাথে। তারপর এই রিসেন্ট উইকে আমরা আর্থ অবজারভেটরি হ্যাকাথন চলতেছে নাসার মাধ্যমে, ওইটাতে পার্ট নিতেছি। তো তোমার খুবই এই হ্যাকাথনের প্রবলেম গুলো কি এরকম? আর নাসার যেটা, ওইটাতে হলো তারা বিভিন্ন প্রজেক্টের উপর তাদের যে ডাটাগুলো তারা দিয়ে দিছে, যেমন ওকে, বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের একটা স্যাটেলাইট ইমেজ সেট তারা দিয়ে দিছে, বা ফ্লাডের এরকম তারা দিয়ে দিচ্ছে। And সেগুলা ইউজ কইরা তারা বলছে একটা প্রেডিকশন বানাইতে, যে
কোন দিকে কি হইতাছে এরকম টাইপের একটা সিস্টেম বানাইতে বলছে। No, এটা কোন নাসার কোন অফিস এটা? নাসার কোন অফিস আমি ঠিক জানি না ভাইয়া, কারণ রিসেন্ট এটা খোঁজ পেলাম তো, তারপরে এই হ্যাকাথনের 7 দিন সময় দিছে ওটা নিয়ে কাজ করতেছি, তাই আর খোঁজ নেই। ও নাইস নাইস। নাসার আর্থ সায়েন্স ল্যাব তো আমাদের এখানে কাছে, গডার্ড স্পেস সেন্টার বলে। সব আর্টস, বেশিরভাগ আর্টস সায়েন্টিস্ট ওখানে বসে। আহ, খুব ইন্টারেস্টিং জায়গা। তো এটা, হ্যাঁ না, এটা তো খুবই ইন্টারেস্টিং প্রবলেম। ইনফ্যাক্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম এবং পরে যখন 1 বছর ইউনিভার্সিটি মাস্টারি করছি, তখন আমার কোয়ান্টাম রিলেটেড প্রজেক্টগুলো সব ফান্ডেড ছিল নাসা আর্থ সায়েন্স অফিসের মাধ্যমে। ওদের কোয়ান্টামে বহুত আগ্রহ, খুবই ইন্টারেস্টিং জায়গা। তো এই ফেসবুক ইউজারদের ডেটা ওরা কোত্থেকে পাইলো? ওরা আমার মনে হয় সম্ভবত ভাইয়া ইয়ে করছে, মানে যারা ফেসবুক ইউজ করে তাদেরকে ট্র্যাক করছে, ওকে, ট্র্যাক করে যেইগুলাতে ঘনবসতিপূর্ণ এলাকা ওগুলাকে তারা রেড পয়েন্ট করে আমাদেরকে দিয়ে দিছে। সো ওখানে এখন কি করবে ওরা? এখন মানে ওই তোমার ডাটাগুলা কাছে দিয়ে বলছে ইনোভেটিভ কিছু একটা করতে, মানে আমার ইচ্ছা আমি কি করতে ও, পারি তো এটার উপর তুমি কি ভিত্তি করবা? করে। আমরা অবশ্য ফেসবুকেরটা নেই নাই, আরেকটা ছিল এয়ার কোয়ালিটির, ওইটার মধ্যে তারা দিছে যে আহ, সমুদ্রের মধ্যে কোন কোন রুটে বেশি জাহাজ চলাচল করে এটার একটা ইয়ে দিয়ে দিছে, ম্যাপ দিয়ে দিছে, আর কোন দিনের কোন বেলাতে নাইট্রোজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কেমন থাকে এগুলো দিয়ে দিছে। দিয়ে বলছে যে একটা ভালো রুট বানাইতে যে দিদা জাহাজগুলা পরিবেশ দূষণ কম করে যেতে পারবে, ওইটা নিয়ে কাজ করতেছে আপাতত। ওয়েট, আমি টিএসপি দেখতে পাচ্ছি এখানে, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে। মানে জাহাজ তো চলাচল করবে হচ্ছে সি সারফেসে, কিন্তু জি ওরা ভাইয়া। কার্বন ডাইঅক্সাইড মাপে তো ল্যান্ড সারফেসে, রাইট? কারণ সেন্সর হুম। তো কার্বন হ্যাঁ। ডাইঅক্সাইড মনিটর করে দুইভাবে, রাইট? একটা হচ্ছে ল্যান্ড সেন্সর, আর একটা হচ্ছে উপরে যেটা নাসার যে কার্বন স্যাটেলাইট OCO2 OC3 এগুলো দিয়ে। তো তোমার কার্বন ডেটা কি বোথ সেন্সর ডেটা এন্ড স্যাটেলাইট ডেটা? সবগুলোই স্যাটেলাইট ইমেজারি দেওয়া, মানে সবগুলোতে ইমেজ আর ম্যাপ দেওয়া। আর কয়েকটা সিএসভি ফাইল আছে, কিন্তু সিএসভি ফাইলগুলো আমি টোটালি মিনিং বুঝি না, এই সিএসভি ফাইলে কেমন ডাটা দেওয়া আছে, অনেক হিজিবিজি ডাটা ওগুলা। হ্যাঁ, কারণ কার্বন ডেটা তো CSV ফাইল হিসেবে দেওয়ার কথা, ওটা তো ইমেজ না। ওয়েল হ্যাঁ, কার্বন টেকনিক্যালি ডেটা, ইয়েস, কারণ কার্বন ডেটা সিএসভি তে। CSV থাকার কথা। দিস ইজ অ্যাকচুয়ালি খুবই কাকতালীয় ব্যাপার, কারণ আমি তোমাকে বললাম না যে আমার ওই সময়কার রিসার্চ ছিল নাসা ফান্ডেড। সেই ফান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন এমিশন রিলেটেড ছিল। মানে তখন নাসা একটা স্পেস একটা স্যাটেলাইট পাঠিয়েছিল, নাম হচ্ছে OCO2। হ্যাঁ, তোমাকে সম্ভবত সেম স্যাটেলাইটেরই ডেটা দিয়েছে। তো OCO2 যেটা করে সেটা হচ্ছে উপর থেকে ইনফ্রারেড ইউজ করে দেখে হচ্ছে অ্যাটমসফিয়ারে কোথায় কার্বন এমিশন বেশি হচ্ছে, কোথায় কম হচ্ছে। হ্যাঁ, আর হুম। গ্রাউন্ডে হচ্ছে তোমার বিভিন্ন এরিয়াতে কার্বন ডাইঅক্সাইড সেন্সর আছে ওদের। ওখান থেকে হচ্ছে আপটিক, কার্বন আপটিক ওরা আপটিক ক্যালকুলেট করে। এখন আমাদেরকে যেটা নাসা কাজ দিয়েছিল সেটা হচ্ছে একটা কোয়ান্টাম মেশিন লার্নিং মডেল বানাতে, যেটা কিনা ডেটা অ্যাসিমুলেশন করবে, অর্থাৎ গ্রাউন্ড ডেটা আর স্যাটেলাইট। গ্রাউন্ড ডেটার হচ্ছে তোমার অ্যাকুরেসি বেশি কিন্তু সংখ্যায় কম। কার্বন ডেটা হচ্ছে, স্যাটেলাইট ডেটা হচ্ছে সংখ্যায় বেশি অ্যাকুরেসি কম। এই দুটাকে কম্বাইন করে আমাদের একটা মেশিন লার্নিং মডেল, কোয়ান্টাম মেশিন লার্নিং মডেল বানাতে বলেছিল আর কি। সো এটা ছিল আমাদের নাসা ফান্ডেড প্রজেক্ট। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আই এম গ্ল্যাড দ্যাট যে কাইন্ড অফ এরকম প্রবলেম নিয়ে কাজ করতেছে। এটা অ্যাকচুয়ালি খুবই ক্রুশাল প্রবলেম আর্থ সায়েন্সের, কার্বন আপটেক প্রবলেমগুলো, এবং ভেরি হার্ড অ্যাকচুয়ালি। তুমি যদি ইভেন একটুও প্রগ্রেস করো তো এটা ইজ গোইং টু বি মেজর ইম্প্যাক্ট। এখন নাইস। পর্যন্ত ভাই ভাবতেছি কিভাবে ডাটাগুলোকে ইউজ করব। রিসেন্ট মেশিন লার্নিং শিখতেছিলাম তো ভাবলাম লিনিয়ার রিগ্রেশন করতে পারি কিনা, বা মাল্টি ভ্যারিয়েবল রিগ্রেশন করে কিছু একটা মডেল বানাতে পারি কিনা, তবে এখনো তেমন কিছু সো বানানো সম্ভব হয়নি। নাসার কে আছে ওখানে? ওই তোমাদের সাথে যারা ডিল করছে নাসার কে আছে? না, কেউ ডিল করতেছে না আপাতত, তারা আপাতত ডাটা শিট দিয়ে দিছে আমাদেরকে। এটা আসলে শুরু ওকে, হয়ে গেছে অনেক আগেতেই, কিন্তু আমরা দেরিতে জানতে পারছি তো, তাই আমরা অ্যাক্সেসটা দেরিতে পাইছি। আচ্ছা আচ্ছা, নাইস নাইস।
মানে তারা মূলত টাইম লাইনটা দিচ্ছে বিগত 1 বছরে, করোনার মাঝখানে কি পরিবর্তনটা মেইনলি আসছে সেটার উপর ভিত্তি করে। ও, খুবই ইম্পর্টেন্ট কাজ এটা। নাইস। এটা যদি তোমার সিভিতে থাকে, অ্যাটলিস্ট আমাদের এরিয়ার ইউনিভার্সিটিতে তোমার এডমিশন কনফার্ম, কারণ আমাদের এরিয়াতে যেহেতু পাশেই নাসার অনেক গ্রান্ট আছে আমাদের এখানে, ডানে বামের ইউনিভার্সিটিগুলোতে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, অ্যামেজিং ম্যান, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ভাইয়া। ওকে, আর কি কেউ কোনো বিষয় নিয়ে আলাপ করবো? নো, কুল কুল কুল। ওকে, বেস্ট অফ লাক ম্যান সবাই। আমি ইয়ে কল ক্যান্সেল করে কিভাবে ভুলে গেছি। স্টপ রেকর্ডিং, ওকে পাইছি, স্টপ রেকর্ডিং।